আচ্ছা, আমরা 2 নম্বর দিয়ে শুরু করি, দেখি যতগুলো পারি। দেখো, আমরা 2 নম্বর দিয়ে শুরু করি। 2 নম্বরে দেওয়া আছে প্রকল্প একক দেওয়া আছে c = 50 + 0.6y, i = দেওয়া আছে 250, g = দেওয়া আছে 200। বলছে সামগ্রিক চাহিদা এবং সামগ্রিক যোগান এর মাধ্যমে ভারসাম্য জাতীয় আয় নির্ণয় করো। তো এখানে সামগ্রিক চাহিদা কই আর সামগ্রিক যোগান কই আছে? সামগ্রিক চাহিদাও নাই, সামগ্রিক যোগানও নাই। তাহলে সামগ্রিক চাহিদা নির্ণয় করতে হবে এবং সামগ্রিক যোগান কিভাবে, মানে চাহিদা এবং যোগানের ভিত্তিতে কিভাবে নির্ণয় করা যায় সেটা চিত্রের সাহায্যে ব্যাখ্যা করতে হবে। এখন এখান থেকে আমাদেরকে ফার্স্ট টাইম সামগ্রিক চাহিদা নির্ণয় করতে হবে। তবে এই যে এখান থেকে ভারসাম্য জাতীয় আয় কত হবে সেটা নির্ণয় করার জন্য আমরা নরমালি যে ভারসাম্য জাতীয় আয় বের করি y = c + i + g এই সূত্রের মাধ্যমে, ঠিক এই সূত্রের মাধ্যমে প্রথমত এখান থেকে আমরা ভারসাম্য জাতীয় আয় নির্ণয় করব। কিভাবে আমরা শুরু করি? হ্যাঁ, গণন প্রশ্নের উত্তর শুরু করি। আমরা কি জানি? ভারসাম্য অবস্থায় কি জানি? y = c + i + g। তো সবগুলো মান বসাই। y = c এর মান হলো 50 + 0.6y প্লাস i আর এটা হলো g এর মান। এখন দেখো 250 200 আর 50 যদি যোগ করি তাহলে কত হয়? 500 প্লাস 0.6y। তো এটাই হলো সামগ্রিক চাহিদার সমীকরণ। মনে রাখবে, এটাই হলো সামগ্রিক চাহিদার সমীকরণ। এখন কথা হচ্ছে যে এখানে আমরা কিভাবে বুঝবো যে ভারসাম্য জাতীয় আয় কত হবে? সামগ্রিক চাহিদার সমীকরণ পেলাম, তো আমরা কিন্তু সামগ্রিক চাহিদা এবং সামগ্রিক যোগানের চিত্র এঁকে ভারসাম্য জাতীয় আয় নির্ণয় করতে পারি। তাহলে সামগ্রিক যোগান রেখা কিন্তু এরকম 45 ডিগ্রি হয়, অর্থাৎ ঠিক মাঝ বরাবর হয়। এটাকে বলে সামগ্রিক যোগান রেখা। তো সামগ্রিক যোগান রেখা 45 ডিগ্রি হয়, ঠিক মাঝ বরাবর। কেন 45 ডিগ্রি হয়? কারণ একটি দেশে যে পরিমাণ দ্রব্য সামগ্রীর চাহিদা থাকে সাধারণত সেই পরিমাণই যোগান দেওয়া হয়, সরবরাহ করা হয়। কিভাবে সরবরাহ করা হয়? যদি উৎপাদন দ্বারা সরবরাহ করা যায় তাহলে উৎপাদনের মাধ্যমে, যদি উৎপাদন না করতে পারে তাহলে কি করে? আমদানি করে হলেও সরবরাহ করতে পারে। এজন্য এই সামগ্রিক যোগান রেখা সর্বদাই 45 ডিগ্রি হয়, অর্থাৎ একটি দেশে সামগ্রিক চাহিদা যা, সামগ্রিক যোগান সবসময় তার সমান হয়। তো এজন্য সামগ্রিক যোগান রেখাটা সবসময় এই 45 ডিগ্রি হবে, অর্থাৎ যোগান সর্বদাই চাহিদার সমান হারে, সমানুপাতিক হারে যোগান দেওয়া হয়। এজন্য সামগ্রিক যোগান রেখাটা এই 45 ডিগ্রি হবে। এখানে আমাদেরকে এখন সামগ্রিক চাহিদা রেখা আঁকতে হবে। তাহলে সামগ্রিক চাহিদা রেখা কি রকম হয়? সামগ্রিক চাহিদা রেখা সাধারণত এরকম হয়। এটা হলো এই সামগ্রিক চাহিদা রেখা, আর এটাকে বলতেছি আমরা সামগ্রিক যোগান রেখা। এটা হলো সামগ্রিক চাহিদা রেখা। এখন এই সামগ্রিক চাহিদা রেখা কোথায় পাবো? আসলে সামগ্রিক চাহিদা AB মানে এগ্রিগেট ডিমান্ড সমান সমান আমরা জানি কি, যে C + I + G। এটাই হলো সামগ্রিক চাহিদার সমীকরণ। AB = C + I + G। তো এখানে আমাদের তিন খাত বিশিষ্ট অর্থনীতি, তাই সামগ্রিক চাহিদা হবে তিন খাত বিশিষ্ট, অর্থাৎ C + I + G। যদি আমদানি রপ্তানি থাকতো তাহলে এটা অন্তর্ভুক্ত হইতো। তো যেহেতু আমদানি রপ্তানি নাই তাহলে এটা প্রয়োজন নাই। তাহলে দেখে যে তিন খাত বিশিষ্ট অর্থনীতিতেই এই যে এটাই হলো সামগ্রিক চাহিদা সমীকরণ। এখন দেখো তো এইটা আর এটা কি সেম কিনা, অর্থাৎ y এর জায়গায় আমরা কি AD লিখতে পারি কিনা? y এর জায়গায় AD লেখা যাবে। কেন? y = C + I + G আর AD = C + I + G। এখন আমরা যদি এখানে মান বসাই, C এর মান বসাই, I এর মান বসাই, G এর মান বসাই, তাহলে কি পাবো? এই যোগফলটুকুই পাবো। এজন্য এই সমীকরণটাকে আমরা বলতেছি সামগ্রিক চাহিদা সমীকরণ। এখন কি করতে হবে? এটা যেহেতু সামগ্রিক চাহিদা সমীকরণ, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে এই যে AB = কি 500 + 0.6y। এটা হলো সামগ্রিক চাহিদা সমীকরণ। এখন এখানে কি করব? আমরা y এর অনেকগুলো মান ধরব, একবার 0 ধরব, একবার 100 ধরব, 200 ধরব, 300 ধরব, 400 ধরব। এভাবে y এর অনেকগুলো মান ধরে সামগ্রিক চাহিদার মান বের করব। সেগুলো বের করে আমরা যখন এখানে রেখা আঁকবো তাহলে এরকম একটা রেখা পাবো, আর সেটাই হবে আমার সামগ্রিক চাহিদা রেখা। সেই রেখাটা সামগ্রিক যোগান রেখাকে যে বিন্দুতে ছেদ করবে সেই বিন্দুতে ভারসাম্য জাতীয় আয় আমরা পেয়ে যাব। এখন কথা হচ্ছে যে ভারসাম্য জাতীয় আয়টা এক্স্যাক্টলি কত হবে সেটা কিন্তু আমরা নরমালি নির্ণয় করতে পারবো না। এজন্য আমাদেরকে কি করতে হবে? এখানে y এর মানগুলো কি কি ধরবো সেটা আমরা ইন্ডিকেট করে বলতে পারবো না। y এর এমন একটা মান ধরতে হবে যেই মানটাকে
যেন এই সামগ্রিক যোগান রেখাতে ছেদ করে, সেই মানটা কিন্তু আমরা জানি না। সেই মানটা কত হবে সেটা জানার জন্য আমাদেরকে কি করতে হবে, এখানেই ভারসাম্য জাতীয় আয় নরমালি যেভাবে বের করতে হয় একইভাবে বের করব। তাহলে বের করে নিই, এই 0.6y কে এপাশে নিয়ে আসি, তাহলে y মাইনাস 0.6y সমান সমান এই পাশে কত থাকবে 500। তাহলে দেখো এখানে কত থাকতেছে 0.4y সমান সমান 500। তাহলে y সমান সমান কত হবে 500 ভাগ 0.4। তাহলে y সমান সমান দেখলে কত হবে 1250। এটাই হলো ভারসাম্য জাতীয় আয়। এখন তাহলে আমাকে y এর একটা মান 1250 ধরতে হবে এবং এর চেয়ে কিছু মান কম ধরতে হবে আর এর চেয়ে কিছু মান বেশি ধরতে হবে। তাহলে আমরা ভারসাম্য জাতীয় আয় কিন্তু পেয়ে গেলাম, অর্থাৎ এটাই আমাদের ভারসাম্য জাতীয় আয়। এখন এইখানে লেখাটা তুমি মনে করো যে একেই ফেলছো মোটামুটি। কিভাবে, y এর মান যদি আমি 0 ধরি, এটাই যেহেতু আমাদের সামগ্রিক চাহিদার সমীকরণ, তাহলে y এর মান যদি 0 ধরি, মানে এই যে y এর মান যদি 0 ধরি, তাহলে এটা তো সামগ্রিক চাহিদা, এই y টা সামগ্রিক চাহিদাকে মিন করতেছে। তাহলে কি হবে, y এর মান 0 ধরলে শুধু 500 থাকবে। তাহলে সেই অনুযায়ী আমরা কিন্তু এই যে ধরো এখানে যদি আমরা 500 সংখ্যা নেই, তাহলে এই সংখ্যাটাই হবে এই 500। এরপরে y এর মান বাড়াবো অনেকগুলো মান পাবো, একটা মান হবে 1250। তাহলে সেটা কোথায়, সেটা তখন এই যে এই বিন্দুতে সেট করবে। তাহলে এইভাবে y এর আরো যদি মান ধরি, তাহলে মানগুলো ধরে সেই মানের প্রেক্ষিতে যদি আমরা সামগ্রিক চাহিদা রেখা আঁকি, তাহলে আমরা সেই সামগ্রিক চাহিদা পাবো এই যে এই রেখাটা। তো এইখানে আমরা তখন কি করব, এই যে AD সমান সমান কত পাইছি আমরা, এই যে 500 প্লাস 0.6y এটা লিখে দিই। এটাই হলো আমাদের সামগ্রিক চাহিদার সমীকরণ এবং এই সামগ্রিক চাহিদার সমীকরণ থেকে আমরা এই রেখাটা পাচ্ছি। তাহলে এটা হলো সামগ্রিক চাহিদা রেখা আর এটা হলো সামগ্রিক যোগান রেখা। পরস্পর কোন বিন্দুতে ছেদ করছে, এই যে ই বিন্দুতে ছেদ করছে। তাহলে এই ই বিন্দু হলো ভারসাম্য বিন্দু আর এই ই বিন্দুতেই ভারসাম্য জাতীয় আয় নির্ধারিত হয়। তাহলে এই বিন্দু অনুযায়ী আমরা যখন নিচের দিকে দাগ টানবো, এখানে আমরা পাবো ভারসাম্য জাতীয় আয়। তো ভারসাম্য জাতীয় আয় কত পেয়েছি, সেই সংখ্যাটা এক্স্যাক্টলি আমরা এখানে বসাই দেব। তাহলে এই দিকে হলো জাতীয় আয় আর এই দিকে হলো এডি এবং এএস, দুটোই লম্ব অক্ষের দিকে সামগ্রিক চাহিদা এবং সামগ্রিক যোগান। তাহলে এই যে এরকম প্রশ্ন যদি থাকে যে যেখান থেকে আমরা সামগ্রিক চাহিদা আর সামগ্রিক যোগান রেখা এক্স্যাক্টলি আঁকতে পারবো না, তো সামগ্রিক যোগান রেখা কি, সামগ্রিক যোগান রেখা আমরা জানি যে এটা সাধারণত লম্ব অক্ষে সমান্তরাল, কি বলে এই বাম থেকে ডানে ঊর্ধ্বগামী 45 ডিগ্রি রেখা হয়, এটা সামগ্রিক যোগান রেখা, এটা আমরা অনায়াসে আঁকতে পারবো। তো সামগ্রিক চাহিদা রেখার এই সমীকরণ বের করে এখান থেকে সামগ্রিক চাহিদা রেখা আঁকতে পারবো, কিন্তু এই যে 1250 যে ভারসাম্য জাতীয় আয় হবে এই মানটা আমরা এক্স্যাক্টলি ইন্ডিকেট করতে পারবো না, এই মানটা আমরা হিসাব করে ধরতে পারবো না। এই জন্যই আমরা এখানেই ভারসাম্য জাতীয় আয়টা বের করে নিব। তার মানে যে বিন্দুতে সামগ্রিক চাহিদা রেখা সামগ্রিক যোগান রেখাটা সেট করবে সেই বিন্দুতে ভারসাম্য জাতীয় আয় হবে এবং সেই ভারসাম্য জাতীয় আয়ের পরিমাণটা 1200 হবে। বোঝা গেছে? এই জন্য আমরা এই রেখাটাকে এই যে 500 থেকে শুরু করছি, যেমন এখান থেকে যদি রেখা আঁকি তাহলে এটা 500 থেকে শুরু হবে, তাহলে এই 500 থেকে এই রেখাটা বাম থেকে ডানে ঊর্ধ্বগামী হবে। তাহলে এটা হলো সামগ্রিক চাহিদা রেখা সামগ্রিক যোগান রেখা, পরস্পর এই বিন্দুতে সেট করছে আর এই বিন্দুতে ভারসাম্য নির্ধারিত হয় আর ভারসাম্য জাতীয় আয় হলো 1250 টাকা। একটু ওয়েট করো। তাহলে এরকম আমাদের যদি এই যে ভোগ ব্যয় বিনিয়োগ ব্যয় সরকারি ব্যয় দেওয়া থাকে আর আমাদের যদি সামগ্রিক চাহিদা এবং যোগানের প্রেক্ষিতে ভারসাম্য জাতীয় আয় নির্ণয় করতে বলে, তাহলে আমরা নরমালি যেভাবে ভারসাম্য জাতীয় আয় বের করে সেভাবে ভারসাম্য জাতীয় আয় নির্ণয় করব। নির্ণয় করার পরে এই সামগ্রিক যোগান রেখা আঁকবো আর সামগ্রিক চাহিদা রেখা আঁকবো, আর সামগ্রিক চাহিদা রেখা অবশ্যই লম্ব অক্ষ থেকে আঁকা শুরু করব। তো আমরা যখন এই যে এখানে এই যে সমীকরণটা পাবো সি আই এবং জি এর মান বসাই যে সমীকরণটা পাবো, এখানকার যে এই যে ছেদক মানটা এই সংখ্যা মানটা আমরা এখানে বসাই দেব আর ভারসাম্য জাতীয় আয় যে মানটা পাবো সেই ভারসাম্য জাতীয় আয়ের মানটা আমরা এই বরাবর এখানে বসাই দেব। তাহলে এটা হলো আমাদের ভারসাম্য জাতীয় আয়। এখন ব্যাখ্যা করব কিভাবে, যে চিত্রে ভূমি অক্ষে এটা পুরোটাই করব এক্স্যাক্টলি এইভাবে করব, পরে ব্যাখ্যা করব যে চিত্রে ভূমি অক্ষে
জাতীয় আয় বা সামগ্রিক আয়, আর লম্ব অক্ষে হলো সামগ্রিক চাহিদা এবং সামগ্রিক যোগান। তো এএস হলো সামগ্রিক যোগান রেখা এবং এডি হলো সামগ্রিক চাহিদা রেখা। এটা কিভাবে পেলাম? লিখবো যে উদ্দীপকের আলোকে প্রাপ্ত সামগ্রিক চাহিদা রেখা বা চাহিদা সমীকরণ হলো এডি সমান সমান 500 + 0.6y, আর এই এডিটা হলো সামগ্রিক চাহিদা রেখা। তাহলে জি থেকে এডি হলো সামগ্রিক চাহিদা রেখা। কিসের ভিত্তিতে পেলাম এটা? লিখবো যে উদ্দীপকের আলোকে, উদ্দীপকের আলোকে প্রাপ্ত সামগ্রিক চাহিদা রেখা হলো এডি। এই সামগ্রিক চাহিদা রেখা এবং সামগ্রিক যোগান রেখা পরস্পর এই বিন্দুতে ছেদ করে। আমরা জানি সামগ্রিক চাহিদা আর সামগ্রিক যোগান যখন পরস্পর সমান হয় তখন ভারসাম্য জাতীয় আয় নির্ধারিত হয়, বা তখন ভারসাম্য নির্ধারিত হয়, অর্থাৎ অর্থনীতিতে ভারসাম্য নির্ধারিত হয়। তাহলে এই ই বিন্দুই হলো ভারসাম্য বিন্দু। এখানে সামগ্রিক চাহিদা সামগ্রিক যোগান পরস্পর সমান, আর এই ই বিন্দু অনুযায়ী ভারসাম্য জাতীয় আয় হলো 1250 টাকা। এইভাবেই বর্ণনা করে, অর্থাৎ এইটা লিখে জাতীয় আয় নির্ণয় করে এই চিত্রটা এঁকে বর্ণনা করবো। জাস্ট কথা কি বোঝা গেছে? হ্যাঁ বলো। স্যার আমি ম্যাথমেটিক্যাল একটা ঠিক দিই স্যার, আমি আমারটা তো স্যার অন্যরকম হয়েছে। অন্যরকম হয়েছে? কি হয়েছে স্যার? আমি একটু বিজ্ঞান করি, আমি এটা সলভ করছি আর কি। আচ্ছা, সামগ্রিক চাহিদা আর সামগ্রিক যোগান যখন পরস্পর সমান ধরবে তখন সঞ্চয় আর বিনিয়োগ সমান হবে। অর্থাৎ তুমি এডি সমান সমান সি প্লাস আই ধরছো আর এস সমান সমান সি প্লাস এস ধরছো। এখন এখানে আই সমান সমান এস, তো এটা কখন হয়? এটা দ্বিঘাত বিশিষ্ট অর্থনীতিতে হয়। যখন অর্থনীতিতে কেবলমাত্র দুইটা খাত থাকে তখন সি প্লাস আই সমান সমান হলো যে আই প্লাস সি প্লাস এস হয়। আর যখন তিন খাত বিশিষ্ট অর্থনীতি থাকবে তখন সেখানে জিও যুক্ত করতে হবে। তুমি এখানে জি যুক্ত করো নাই। তিন খাত বিশিষ্ট অর্থনীতিতে এডি সমান সমান হবে সি প্লাস আই প্লাস জি, আর তিন খাত বিশিষ্ট অর্থনীতিতে সামগ্রিক যোগান হয় সি প্লাস এস প্লাস টি। তো এখানে তুমি যেটা করছো, এখানে জিও অন্তর্ভুক্ত হয়নি, এখানে টিও অন্তর্ভুক্ত হয়নি। তো এই জন্য তুমি যেটা করছো সেটাতে জাতীয় আয় আসছে মাত্র 500। তার মানে এটা শুধুমাত্র দুই খাত বিশিষ্ট অর্থনীতিতে হয়েছে, যেখানে সামগ্রিক চাহিদা সমান সমান তুমি কি লিখছো বলো? সি প্লাস আই। তার মানে খাত কয়টা? অনলি দুইটা। আর সামগ্রিক যোগানে কি লিখছো? সি প্লাস এস। কয়টা খাত? অনলি দুইটা। কিন্তু আমাদের এখানে অর্থনীতিতে কয়টা খাত দেওয়া আছে? তিনটা খাত দেওয়া আছে। তিনটা খাত যদি দেওয়া থাকে তাহলে সামগ্রিক চাহিদার সমীকরণ হবে কি, বা সামগ্রিক চাহিদা নির্ণয় হবে y = c + i + g। বোঝা গেছে? আচ্ছা, তোমার সামগ্রিক যোগান তখন হবে কি, যে c + s + t। এখন এটা তুমি পাবে না, আর এটা তুমি বসাওনি, তুমি বসছো শুধু দুই খাত বিশিষ্টতে। এইজন্য এইভাবে করা যাবে না, কারণ তোমার টি তো জানা নাই। টি জানা আছে? যদি টি জানা থাকতো তাহলে তুমি টি বসাইতা, এটা আর এটা সমান ধরতা, সি সি কেটে যেত, তাহলে থাকতো আই প্লাস জি আর এস প্লাস টি। তখন এই মানগুলো বসাই তুমি যদি জাতীয় আয় বের করতা, এক্স্যাক্টলি ওইটাই ভারসাম্য জাতীয় আয় হইতো। এখন এখানে কিন্তু টি দেওয়া নাই, বুঝতে পারছো? আমি যেভাবে বসে এইভাবে কি হবে? মেসেঞ্জারে দিছো? হ্যাঁ, এটাই তো আমি তোমাকে বুঝাইলাম। এখানে এই যে তুমি এটা করছো, এটা এডি লিখছো, সামগ্রিক চাহিদা লিখছো। হ্যাঁ, তাহলে এটা আমি তো তোমাকে বললাম এই জন্য যে এখানে জাস্ট এত কিছু লেখার দরকার নাই, এটাই সামগ্রিক চাহিদার সমীকরণ। এখানে তুমি লিখে দিতে পারো যে এটি হলো সামগ্রিক চাহিদার সমীকরণ। দেন এখান থেকে তুমি সরাসরি ভারসাম্য জাতীয় আয় বের করবা। বের করার পরে এই যে সামগ্রিক চাহিদা এঁকে দিলা। তো এইটা এই যে 500 থেকে যে উৎপত্তি হবে সেটা কোথা থেকে বুঝতে পারতেছি? এই যে সামগ্রিক চাহিদা সমীকরণে এই স্থির সংখ্যা মানটা থেকে বুঝতে পারতেছি। কেন? আয় যদি শূন্য ধরি তাহলে মানটা কত হবে? 500। তাহলে সামগ্রিক চাহিদা রেখাটা শুরু হবে এই 500 বিন্দু থেকে। এরপরে জাস্ট ইচ্ছা মতো বাম থেকে ডানে ঊর্ধ্বগামী একটা রেখা টেনে দিব। আর এখান থেকে যে ভারসাম্য জাতীয় আয়টা পাবো এই বিন্দুতে, সেই অনুযায়ী আমরা জাস্ট ভারসাম্য জাতীয় আয়টা বসাই দেব। তো তুমি যদি এক্স্যাক্টলি সংখ্যা মান ধরে ধরে করতে চাও তাহলে এই যে 1250 সংখ্যা মান ধরতে হবে, আবার এর পরেও কিছু সংখ্যা মান ধরতে হবে। এতগুলো সংখ্যা মান ধরে পরীক্ষায় করার মতো সময় থাকবে না, তা অনেকক্ষণ সময় লাগবে। এই জন্য শর্টে এই যে ভারসাম্য জাতীয় আয় নির্ণয় করবে, সামগ্রিক চাহিদা রেখা এঁকে দিবে, সামগ্রিক যোগান রেখা 45 ডিগ্রি, যে বিন্দুতে ভারসাম্য হবে ভারসাম্য জাতীয় আয়টা ওই বিন্দুতে বসাই দিবে। আর এই সামগ্রিক চাহিদা রেখাটা যে বিন্দু থেকে শুরু করবে ওই বিন্দুতে এই যে এই সংখ্যা মানটা বসাই দিবে। বোঝা গেছে? এভাবে করতে হবে। আর অন্য কোনো ভাবে করতে হলে তুমি মিলাতে পারবে না,
আর তোমরা যেটা করছো সেটা হয়ে গেছে দুই খাত বিশিষ্ট অর্থনীতি। সৌরভেরটা ঠিক আছে, দেন এটার সাথে এই চিত্রটা এড করতে হবে। বোঝা গেছে? স্যার তো কি দিতে হবে? হ্যাঁ এটা কি দিতে হবে? হ্যাঁ মাস্ট, এক্ষেত্রে চিত্র দিতে হবে। যখন সামগ্রিক চাহিদা সামগ্রিক যোগানের প্রেক্ষিতে বলবে তখন এই চিত্রটাই দিতে হবে তোমাকে, অর্থাৎ এইটাই তোমার কাছে চাইছে এক্স্যাক্টলি। আর সামগ্রিক যোগানের সমীকরণ যদি তুমি বের করতে চাও তাহলে কি হবে? ওই যে বললাম যে c + s + t হবে, কিন্তু এখানে t নাই, এই জন্য এটা তুমি নির্ণয় করতে পারবে না, এই প্রেক্ষিতে নির্ণয় করতে পারবে না। যদি এটা দ্বিঘাত বিশিষ্ট হইতো, এই g যদি না থাকতো তাহলে বের করতে পারতাম, তাহলে কোনো অসুবিধা ছিল না। ও এটা কে পাঠাইছে? রিপন পাঠাইছে তাই না? রায়ান পাঠাইছে তাই না? এই d = s দিয়ে। আচ্ছা আচ্ছা, এটা দুই খাত বিশিষ্ট অর্থনীতিতে হয়ে গেছে, বুঝছো? তিন খাত বিশিষ্ট অর্থনীতিতে এই যে এইভাবে করতে হবে। দুই খাত বিশিষ্ট আসলেও তুমি ওইভাবে করবা না, এইভাবে করবা। এই যে ভারসাম্য জাতীয় আয় নির্ণয় করে সামগ্রিক চাহিদা যোগান রেখা এঁকে দিয়ে জাস্ট শেষে চিত্রটার বর্ণনা করবা। চিত্রটার বর্ণনা তো কঠিন কিছু না, চিত্রটা আঁকাও তো সহজ। বর্ণনা কি? ভূমি অক্ষে সামগ্রিক আয়, লম্ব অক্ষে সামগ্রিক চাহিদা এবং যোগান, এস হলো সামগ্রিক যোগান রেখা এবং এডি হলো সামগ্রিক চাহিদা রেখা। তো এই যে সামগ্রিক চাহিদা রেখাটা এটা কোথা থেকে পাচ্ছি? যে উদ্দীপকের আলোকে। তাহলে উদ্দীপকের আলোকে প্রাপ্ত সামগ্রিক চাহিদা রেখা হলো এডি। সামগ্রিক চাহিদা রেখা সামগ্রিক যোগান রেখা পরস্পর এই বিন্দুতে ছেদ করে এই বিন্দুতে ভারসাম্য নির্ধারিত হয়। ভারসাম্য জাতীয় আয় হলো 1250 টাকা। ওকে ক্লিয়ার? কারণ এটাতে 3 নম্বর থাকবে। তাহলে এই ভারসাম্য জাতীয় আয় নির্ণয় করবে আর চিত্র দিবে, বর্ণনা দিবে, শেষ। তাহলে কি রকম পরিবর্তন হবে এটা? ওর প্রশ্নটা কি কেউ বুঝতে পারছো? আমাকে কাইন্ডলি আবার বলো কেউ একজন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একই রকম ভাবে চার খাত বিশিষ্ট অর্থনীতিতে একই রকম ভাবে। যদি চার খাত বিশিষ্ট অর্থনীতিতে হলো তাহলে আমরা এখানে x আর m যুক্ত করে দিব, যুক্ত করে দিয়ে এখানে সংখ্যামান যোগ করে যে সমীকরণটা পাবো এটাই হবে সামগ্রিক চাহিদা সমীকরণ। দেন এখান থেকে ভারসাম্য জাতীয় আয় নির্ণয় করব, এইটাতে আমরা তখন ab সমান ওই যে সমীকরণটা পাবো সেটাই লিখব, আর এখানে ভারসাম্য আয়টা বসাই দেব। দ্বি খাত, তিন খাত, চার খাত একই ভাবে করবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা সামগ্রিক চাহিদা। y = 500 + 0.6 এটাই সামগ্রিক চাহিদা। কিছুই করতে হবে না, জাস্ট এখান থেকে তোমরা জাতীয় আয় নরমালি যেভাবে বের করো ওইভাবে বের করবা। এই যে সংখ্যামানগুলো বসাবা y c i z, বসানোর পরে তৃতীয় লাইনে যে সমীকরণটা পাবা, হ্যাঁ এটাই হবে তোমার সামগ্রিক চাহিদার সমীকরণ। এখানে যে এই যে স্থির সংখ্যামানটা থাকবে সেই সংখ্যামানটা এই রেখা যেখানে শুরু হবে সেখানে বসাইতে হবে, আর শেষে যে ভারসাম্য জাতীয় আয়টা পাবা সেই ভারসাম্য জাতীয় আয়টা তুমি এই যে শেষে বসাই দিবা। তাই গেল। দ্বিখাত হোক, তিন খাত হোক, চার খাত হোক, সব ক্ষেত্রে একই ভাবে করবা। আচ্ছা, সরকারি ব্যয় বৃদ্ধি পেয়ে 300 হলে, সরকারি ব্যয় কত আছে? 200, তাহলে বৃদ্ধি পেয়ে যদি 300 হয় তাহলে এখন নতুন করে 300 হলো, তো তখন আমরা এই যে এখানে যুক্ত করব 300, তাহলে এটা কত হবে? 300, 200, 500 আর 100, 600, তাই না? তাহলে এই যে এটা হবে সামগ্রিক চাহিদার সমীকরণ, নতুন, এটার নাম হলো AD1। তো আমরা যদি এখন বের করি তাহলে এটা কত হবে? 600, এটা 600, এখানে 600, এখানে এখন কত হবে? এটা 1500। গুড, এই যে 1500 হয়ে গেল। এইটা হলো আমার ভারসাম্য জাতীয় আয়। এখন আমি কি করব? এই যে এখানে আগে রেখা ছিল, এখন যেহেতু সরকারি ব্যয় বাড়ছে, সরকারি ব্যয় বাড়লে কি হবে? সামগ্রিক চাহিদা বাড়বে। তাহলে যে কোনো কিছু যদি বাড়ে, সরকারি ব্যয় বাড়ুক, বিনিয়োগ বাড়ুক, যদি কোনো কিছু বাড়ে তাহলে সামগ্রিক চাহিদা রেখাটা এবার উপরের দিকে শিফট করবে। এই যে এটা এখন সামগ্রিক চাহিদা রেখা হবে এটা। তাহলে এটার নাম দিলাম আমরা এই যে AD1। AD1 সমান এই যে এটা লিখে দিবা 600 + 0.65। আর এখানে এখন কত হবে বলো দেখি, কত সংখ্যা হবে এখানে? এখানে এখন হবে 600, এই যে এই সংখ্যাটা হবে, বুঝে গেছে? তাহলে সামগ্রিক যোগান রেখাকে কোথায় সেট করছে? এখানে। এটা হবে নতুন ভারসাম্য বিন্দু E1, এই বরাবর রেখাটা নিতে হবে। তাহলে এই যে এটাই হলো ভারসাম্য জাতীয় আয়, কত? 1500 হয়ে গেল। সেম ভাবে আগের মতো জাস্ট 200 ছিল সরকারি ব্যয়, এখন হবে 300। হ্যাঁ বলো। আমি বড় হতে কিছু না, আমি শুধু মানে ব্যাংক পরিমাণটা বের করেছি যে 250 হবে না তাহলে?
ব্যয়ের পরিমাণ 250 কোথায়? মানে বৃদ্ধি জাতীয় আয় বৃদ্ধি পেয়েছে। আচ্ছা, এটা তো তুমি বের করতেই পারতেছো ইজিলি। তোমাকে এখানে যেহেতু সামগ্রিক চাহিদা সামগ্রিক যোগান বলছে, এই জন্য চিত্রটা আবশ্যক, মানে চিত্রটা আঁকতে হবে। না হলে তো তোমাকে নরমালি বলতো যে তোমার হলো ভারসাম্য জাতীয় আয় নির্ণয় করো, তোমাকে তো সামগ্রিক চাহিদা সামগ্রিক যোগান রেখা মানে যোগানের কথা বলাই দরকার ছিল না, শুধু বলতো যে ভারসাম্য জাতীয় আয় নির্ণয় করো। এই জন্য তোমাকে এই চিত্রটা দেখাতে হবে। অর্থাৎ তুমি সেম প্রসেসেই করবা, যেভাবে ভারসাম্য জাতীয় আয় নির্ণয় করো, তোমাকে বাড়তি কাজ করতে হবে শুধু এই চিত্রটা। তাহলে এই চিত্রটা কি খুব কঠিন কিছুই না। তুমি যদি এই সংখ্যা মানগুলো নাও লিখতে পারো অসুবিধা নাই, এই যে এই সংখ্যা মান যদি নাও লিখতে পারো অসুবিধা নাই, তুমি শুধু ভারসাম্য বিন্দুটা দেখবা এবং ওই ভারসাম্য বিন্দু অনুযায়ী ভারসাম্য আয়টা বসাই দিবা। তাহলে আগে জাতীয় আয় ছিল 1250 আর নতুন ভারসাম্য জাতীয় আয় হলো 1500। তাহলে এখান থেকে আমরা লিখবো যে ভারসাম্য জাতীয় আয় পূর্বের তুলনায় বৃদ্ধি পায়। কতটুকু বৃদ্ধি পায়? 1500 বিয়োগ 1250, 250 টাকা বৃদ্ধি পায়। ক্লিয়ার আছে এটা? আর কোনো প্রশ্ন আছে এটাতে? কিভাবে প্রশ্ন এখানে নাই, কিন্তু আমি বুঝতে কিভাবে কখন চিত্র যাচ্ছে না যাচ্ছে। ও আচ্ছা, এই যে এটাই তো বলে দিলাম, এখানে কি বলছে যে সামগ্রিক চাহিদা এবং সামগ্রিক যোগানের ভিত্তিতে এই যে এরকমই তথ্যমান দেওয়া থাকবে, দ্বিঘাত বিশিষ্ট, তিনঘাত বিশিষ্ট হোক আর চারঘাত বিশিষ্ট হোক, এরকম তথ্য দেওয়া থাকবে। যখন নরমালি বলবে যে ভারসাম্য জাতীয় আয় নির্ণয় করো, কি বলবে? ভারসাম্য জাতীয় আয় নির্ণয় করো, তখন আমরা সমীকরণ দিয়ে বের করে এখানেই শেষ করব। আর যখন বলবে চিত্রের ভিত্তিতে, যখন বলবে সামগ্রিক চাহিদা এবং সামগ্রিক যোগানের ভিত্তিতে, তখন আমরা শেষে এই চিত্রটা করব। নরমালি ভারসাম্য জাতীয় আয় নির্ণয় করো যখন বলা থাকবে, তখন আমরা এই সমীকরণের মাধ্যমেই শুধু ভারসাম্য জাতীয় আয় নির্ণয় করব, ভোগ নির্ণয় করতে বলে ভোগ নির্ণয় করব। দ্যাটস ক্লিয়ার। আর যদি বলা থাকে যে চিত্রের ভিত্তিতে ভারসাম্য জাতীয় আয় নির্ণয় করো বা চিত্রের ভিত্তিতে ব্যাখ্যা করো, যখন বলবে সামগ্রিক চাহিদা এবং সামগ্রিক যোগানের ভিত্তিতে নির্ণয় করো, তখনও আমরা এই কাজটা তো অবশ্যই করব আর এইটুকু বাকি করব। এই সামগ্রিক চাহিদা আর যোগান রেখা জাস্ট আঁকবো, যে বিন্দুতে সেট করবো ওই বিন্দু বরাবর ভারসাম্য জাতীয় আয়টাকে বসাই দেবো, শেষ। বোঝা গেছে বা? ক্লিয়ার? ওকে, তাহলে এরপরে যাই 3 নম্বর কোশ্চেন। 3 নম্বর কোশ্চেনে কি আছে? সঞ্চয় আর বিনিয়োগের তথ্যমান দেওয়া আছে, একটা তালিকা দেওয়া আছে, সেখান থেকে বলছে ভারসাম্য জাতীয় আয় নির্ণয় করো। সঞ্চয় আর বিনিয়োগের তালিকা দেওয়া আছে, সেখান থেকে ভারসাম্য জাতীয় আয় নির্ণয় করতে বলছে। এটা সর্বশেষ ক্লাসে পড়ছি, এটা তো পারবে সবাই, তাই না? বিনিয়োগ রেখা আঁকতে বলছে, এটা পারো না? 3 তোমার আয় দেওয়া আছে, একটু বলে দেই, সঞ্চয় দেওয়া আছে আর বিনিয়োগ দেওয়া আছে। তো বিনিয়োগের মানগুলো সবসময় কত দেওয়া আছে? 200 200 200। তোমার গতে বলছে যে বিনিয়োগ রেখা আঁকো, তাহলে বিনিয়োগ রেখা কি আঁকবে? বিনিয়োগ রেখায় যে ভূমিয়োগের সমান ধরা হবে। কেন? বিনিয়োগের পরিমাণ সবসময় কত? 200। আয়ের মান যাই হোক না কেন, বিনিয়োগ চেঞ্জ হয় না, বিনিয়োগ স্থির, বিনিয়োগ রেখা ভূমিয়োগকে সমান ধরা হবে। তাহলে চিত্র আঁকবো, যে আয়গুলোর প্রেক্ষিতে চিত্র এঁকে জাস্ট গণনা করবো। তো সর্বশেষ লাইন হবে কি, যে এক্ষেত্রে বিনিয়োগের পরিমাণ স্থির, আয়ের পরিবর্তনে বিনিয়োগের কোনো পরিবর্তন হয় না, তাই বিনিয়োগ রেখা ভূমিয়োগকে সমান্তরাল। এরপরে তোমাকে কি বলছে যে ভারসাম্য জাতীয় আয় নির্ণয় করো। তাহলে এই যে এই তথ্যমানের প্রেক্ষিতে ভারসাম্য জাতীয় আয় নির্ণয় করতে বলছে, তাহলে কি করতে হবে বলো তো? ঘনন বলছে যে ভারসাম্য জাতীয় আয় নির্ণয় করো, এখানে সংখ্যা মানগুলো হলো 400 500 600 100 200 আর 300। তাহলে কি করতে হবে বলো? চিত্র দিয়ে। তাহলে এই দিকে কি ভূমিয়োগের দিকে কি হবে? ভূমিয়োগের দিকে আয় হবে। এখন একটা জিনিস দেখো, আয় শুরু কত থেকে? 400 থেকে। তুমি কিন্তু শুরু করবা কত থেকে বলো দেখি, কিভাবে করবা? 100 200 300 400 500 600 এইভাবে শুরু করবা। হ্যাঁ, আমরা কিন্তু 400 থেকে শুরু করতে পারি। এই যে দেখো 400 থেকে শুরু করতে পারি, 400 500 আর কি 600। তো যখন 400 থেকে শুরু করবে তখন তোমাকে এইখানে এই এরকম একটা অংশ দিয়ে কেটে দিতে হবে। এটা কেন জানো? এটা কেন? তার কারণ হলো দেখো, এই যে এখান থেকে এখানকার গ্যাপ কত? 100। এখান থেকে এখানকার গ্যাপ কত? 100। বা এখান থেকে এখানকার গ্যাপ কত? 0 থেকে 400। তার মানে এই গ্যাপ গুলো সমান, বা এইটুকু আমার অসমান। এই জন্য এই অংশটুকুতে এই যে সমান সমান দিয়ে এই মানে কেটে দিতে হবে আর কি। অথবা
অনেক সময় তুমি এভাবেও দিতে পারো, এই যে এরকম 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 ভাবে দিতে পারো, তোমার ইচ্ছা। ঠিক আছে? আচ্ছা, আর লম্ব অক্ষের দিকে তুমি এই যে 100 200 300 বসাও, 100 200 আর 300। তাহলে এইভাবে কি হলো, তোমার চিত্রটা আঁকা সহজ হলো। তাহলে কি হবে, 100 200 300 400 যদি ধরো, মানে সঞ্চয় রেখা বিনিয়োগ রেখা এই দিকে এসে ভারসাম্য হবে, মানে চিত্রটা একটু খারাপ দেখাবে, এই জন্য এটা করবে। তাহলে কত, যখন 400 তখন 100, 500 200 আর 600 তে 300, এই হলো সঞ্চয় রেখা। আর বিনিয়োগ 200 200 200, এই যে বিনিয়োগ রেখা। তাহলে কোথায় সেট করবো, এই যে ধরো এটা ই নাম দিলাম, বা এটা এ, এটা বি, এটা সি। তাহলে এই যে এটা হবে ভারসাম্য বিন্দু, ভারসাম্য জাতীয় আয় হলো 50। এখন চিত্রে যেভাবে পারো, যেভাবে বর্ণনা করতে পারো সেভাবে বর্ণনা করবো। 4 নম্বর তো পারো, তাই না? এই যে দেখো 2 নম্বরের সাথে 4 নম্বরের কম্পেয়ার। যে 4 নম্বর কি বলছে, ভারসাম্য জাতীয় আয় উদ্দীপকের আলোকে নির্ণয় করো। এখানেও সি দেওয়া আছে, আই দেওয়া আছে আর জি দেওয়া আছে। এখানে কিন্তু তোমাকে বলে নাই যে চিত্রের ভিত্তিতে করো, বা এখানে বলে নাই সামগ্রিক চাহিদা ও সামগ্রিক যোগানের ভিত্তিতে করো। তাহলে এখানে কিসের ভিত্তিতে করব, শুধুমাত্র সমীকরণ দিয়ে যেভাবে বের করা সেভাবে বের করব। তাহলে 4 নম্বরটা কি হইছে, যে ভোগ অপেক্ষক দেওয়া আছে, বিনিয়োগ দেওয়া আছে, সরকারি ব্যয় দেওয়া আছে। তো তোমাকে বলছে শুধু ভারসাম্য জাতীয় আয় নির্ণয় করো, বলে নাই সামগ্রিক যোগান সামগ্রিক চাহিদার ভিত্তিতে, বলেও নাই চিত্রের ভিত্তিতে। তাহলে আমরা কি করব, স্বাভাবিক নিয়মে যেভাবে করি সমীকরণের ভিত্তিতে জাতীয় আয় নির্ণয় করব। সরকারি ব্যয় দ্বিগুণ, তো সরকারি ব্যয় দ্বিগুণ করে দিব, করে জাতীয় আয় নির্ণয় করব। বুঝা গেছে? স্যার বলো। আপনারা বলছেন 2.25 হবে না, কত জানি হবে? হ্যাঁ, ওখানে হবে 0, মানে 2 এর জায়গায় 0 করে দাও। আচ্ছা, এটা ক্লিয়ার করে দেই। যদি তোমাদের বোর্ড পরীক্ষা কখনো এরকম ভুল হয়ে যায়, হ্যাঁ, যে এই যে c সমান সমান 100 প্লাস 2.25y আছে, তো এটাকে কি বলে বলো তো, স্বয়ংভূত ভোগ। আর এটাকে কি বলে, প্ররোচিত ভোগ বা প্রান্তিক ভোগ। তো প্রান্তিক ভোগ প্রবণতার মান কি বলছিলাম, যে শূন্যের চেয়ে বেশি হয়, 1 এর চেয়ে কম হয়। তো এটা কখনোই 1 এর চেয়ে বড় সংখ্যা হবে না, এটা সবসময় কি হবে, শূন্যের চেয়ে বড় এবং 1 এর চেয়ে ছোট সংখ্যা হবে। তো 1 এর চেয়ে ছোট সংখ্যা হলে কি হবে, অবশ্যই সামনে শূন্য এবং পরে সংখ্যামান থাকবে, এটা 1 এর চেয়ে ছোট। এমনকি 0.95 পর্যন্ত বা 0.99 পর্যন্ত যদি হয় তবুও হতে পারে, অর্থাৎ 1 এর চেয়ে ছোট। এই জন্য কখনোই এখানে 2.5 বা 1.25 1.5 এরকম হবে না, অর্থাৎ এই সংখ্যাটা কখনোই 1 এর চেয়ে বড় হবে না। যদি হয় তাহলে জাতীয় আয় নেগেটিভ হবে, তার মানে সেটা প্রশ্নে ভুল। আচ্ছা, এবার 5 নাম্বার কি বলছে, কোশ্চেন দিন তো। হ্যাঁ বলো। স্যার এটা কোনটার ভারসাম্যের বিরূপ প্রভাব করবে, আমাদের কি মানে ব্যাখ্যা দিতে হবে না? হ্যাঁ, আগে জাতীয় আয় কত ছিল আর সরকারি ব্যয় দ্বিগুণ করার ফলে জাতীয় আয় কত হলো, এই দুইটা বিয়োগ করে দেখাই দিতে হবে যে জাতীয় আয় এত টাকা বৃদ্ধি পায়, অর্থাৎ সরকারি ব্যয় দ্বিগুণ হওয়ার ফলে জাতীয় আয় এত টাকা বৃদ্ধি পায়। এটা হলো সর্বশেষ খরচ। আচ্ছা, 5 নম্বর দেখো, 5 নম্বরটা পারছো কিনা। 5 নম্বরে তোমার আমি সংক্ষেপে লিখি, সি সমান সমান দেওয়া আছে 8500, বাংলায় লিখতেছি। আই সমান সমান দেওয়া আছে কত, 5000। আর জি সমান সমান দেওয়া আছে কত, 3000। হ্যাঁ, xn এটা হলো নিট রপ্তানি দেওয়া আছে 1000। এটা কিন্তু xn শুধু এক্সপোর্ট না কিন্তু, এটা হলো xn মানে নিট রপ্তানি। স্যার বলো। স্যার এটা পার করতে হবে। হ্যাঁ হ্যাঁ, পরের মধ্যে চলে যাবে। আচ্ছা যাচ্ছি। স্যার আপনি এটা শুনুন। এখানে কিন্তু বলছে 3 খাত বিশিষ্ট, তো যখন গতে বলছে 3 খাত বিশিষ্ট তখন শুধু এই 3টা যোগ হবে, তখন কিন্তু এটা যোগ হবে না। জি স্যার। ওকে, আর পরে কি বলছে, সরকারি ব্যয় 500 টাকা বৃদ্ধি পেলে জাতীয় আয়ের কি পরিবর্তন হবে। তো ঘন কোশ্চেন অ্যানসার করার জন্য তোমাদেরকে কি করতে হবে, যে সরকারি ব্যয় যদি বৃদ্ধি পায় তার মানে তখন তোমাকে 4 খাত নিয়ে আগে জাতীয় আয় বের করতে হবে ফার্স্ট টাইম, এরপরে সরকারি ব্যয় বৃদ্ধি করার পরে আবার জাতীয় আয় নির্ণয় করতে হবে, করে ওই দুইটা ডিফারেন্স বের করতে হবে কতটুকু পাবো। কেন, কারণ ঘতে বলে নাই যে 3 খাত না 4 খাত, তাহলে ঘতে কি করতে হবে, তোমাকে সবগুলো তথ্য মানের ভিত্তিতেই করতে হবে, অর্থাৎ 4 খাত বিশিষ্ট নিয়ে করতে হবে। তো প্রথমে এই সবগুলো সংখ্যা মান নিয়ে একবার জাতীয় আয় করব, এরপরে তোমার সরকারি ব্যয় 500 টাকা বৃদ্ধি, তার মানে 3000 আছে, পরে 3500 টাকা বৃদ্ধি করব, বৃদ্ধি করে আবার সবগুলো যোগ করে জাতীয় আয় বের করব। আচ্ছা, 6 নাম্বার পারছো সবাই? সবাই বড় ঘর।
আচ্ছা, অন্যান্য ব্যয় স্থির থেকে সরকারি ব্যয় বৃদ্ধি পেয়ে 15,000 কোটি টাকা হলে ভারসাম্য জাতীয় আয়ের কি পরিবর্তন হবে তা চিত্রের মাধ্যমে দেখাও। এটা তো কিছুই না, গত বাংলা তাই না, জিএনআই বের করতে বলছে, তার মানে কি সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স মাইনাস এম, জিএনআই বের হয়ে গেল। গত বলছে চিত্রটা হ্যাঁ চিত্রটা দেখা আচ্ছা আচ্ছা, 6 এর চিত্র, ঠিক আছে। তো 6 এর চিত্র কি হবে, অন্যান্য ব্যয় স্থির থেকে সরকারি ব্যয় বৃদ্ধি পেয়ে 15,000 কোটি টাকা হলে, তো নরমালি আগে জাতীয় আয় কত বের করছো, সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স মাইনাস এম, তাহলে সি কত 20,000, আই কত, আচ্ছা আমি করতেছি সমস্যা নাই, দেখো 5,000, জি কত, জি হলো 10, আর রপ্তানি কত 500, আর আমদানি আমদানি হলো 600, তাহলে 20,000 10,000 30,000 আর পাচ্ছে 35,000, 35,000 থেকে 35,500 থেকে 600 বাদ দেব, তার মানে কি 34,900, এটা হলো প্রাথমিক ভারসাম্য জাতীয় আয়। এরপরে কি বলছে, সরকারি ব্যয় বৃদ্ধি পেয়ে 15,000 হলে, তো পরের বার দ্বিতীয়বার যখন করব তখন সরকারি ব্যয় বৃদ্ধি পেয়ে কত হয়েছে, এই যে দ্বিতীয়বার করার জন্য এই যে 15,000 করব, তাহলে এটা কত হবে 39,900, ঠিক আছে। এখন এই তো দুই ক্ষেত্রে জাতীয় পাইলাম, একবার 34,900 আর একবার 39,900, তাহলে এই যে আমরা চিত্র দিব এইভাবে, এটা হলো সামগ্রিক যোগান রেখা। হ্যাঁ বলো, আমদানি ব্যয়, আমদানি 600, এই যে x হলো রপ্তানি, রপ্তানি হলো 500, আর m হলো আমদানি, আমদানি এটা কি x মাইনাস m না, x থেকে m এটা সব সময় মাইনাস, তো রপ্তানি আয় যোগ হয় আর আমদানি ব্যয় কি হয়, বাদ হয়, বিয়োগ হয়, এই যে x মাইনাস m এজন্য মাইনাস, তাহলে এটা হলো কি, এই যে প্রাথমিক সামগ্রিক চাহিদা, প্রাথমিক সামগ্রিক চাহিদা এডি বা এডি রেখা দিলাম, আর যখন সরকারি ব্যয় বৃদ্ধি পেল তখন কি হলো এডি, তাহলে এটা সমান সমান কি লিখবো, যে সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স মাইনাস এম, আর এটা সমান সমান কি লিখবো, যে সি প্লাস আই প্লাস জি1 প্লাস এক্স মাইনাস এম, তাহলে এই বরাবর ভারসাম্য জাতীয় আয় দিব 34,900, এই বরাবর ভারসাম্য জাতীয় আয় দিব 39,900, শেষ। এটাই হলো চিত্র, বোঝা গেছে? বলো কোন কোশ্চেন, এই যে এটাই কোনো কিছু কঠিন না। ওকে, তো 7 নাম্বার 8 নাম্বার তো পারছো তাই না? আচ্ছা, এটা যখন বলছে তোমাকে যে চিত্রের মাধ্যমে, চিত্রের মাধ্যমে তুমি কিভাবে ব্যাখ্যা করবে এটাকে, তোমার কি ভোগ রেখা আছে, ভোগ অপেক্ষক আছে, সঞ্চয় রেখা আছে বা সঞ্চয় অপেক্ষক আছে, যে সঞ্চয় অপেক্ষক বা ভোগ অপেক্ষকের সাহায্যে চিত্র একে ব্যাখ্যা করবা। তাহলে যখন চিত্র বলবে আর অন্যান্য অপশন গুলো যখন থাকবে না, তখন তোমাকে অবশ্যই সামগ্রিক চাহিদা সামগ্রিক যোগান রেখার ভিত্তিতেই করতে হবে। তুমি যে প্রশ্নটা করছো এখন 7 নম্বর কোশ্চেনে দেখো, সঞ্চয় অপেক্ষক দেওয়া আছে আর বিনিয়োগ দেওয়া আছে, এইখানে কি তুমি আর সামগ্রিক চাহিদা সামগ্রিক যোগান রেখা চাইলেও আঁকতে পারবা? পরেরটাতে 7 নম্বরে আঁকতে পারবে না। তাহলে এইটাতে যখন তোমাকে বলবে যে চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করো, তখন তোমাকে কিসের চিত্র আঁকতে হবে? অবশ্যই সঞ্চয় অপেক্ষক থেকে সঞ্চয় রেখা আর বিনিয়োগ থেকে বিনিয়োগ রেখা। তাহলে সঞ্চয় রেখা আর বিনিয়োগ রেখার সাহায্যে তোমাকে ভারসাম্য জাতীয় আয় নির্ণয় করতে হবে। এখানে তো আর সামগ্রিক চাহিদার যোগান আঁকতে পারতেছো না। তাহলে আবার এখানে চাইলেও তুমি সামগ্রিক চাহিদা তোমার হলো যে সঞ্চয় রেখা বিনিয়োগ রেখা, এখানে চাইলে তুমি কোনো রেখায় আঁকতে পারবে না, কারণ এগুলো তো সব স্থির সংখ্যামান দেওয়া আছে। তাহলে এখানে যখন চিত্র বলছে, তাহলে তোমাকে কোন চিত্র আঁকতে হবে? সংখ্যামান ছাড়াই যে চিত্র আঁকতে পারি, কোনটা? সামগ্রিক চাহিদা সামগ্রিক যোগান। এইগুলো আঁকার জন্য সংখ্যামান লাগে না। সামগ্রিক যোগান রেখা 45 ডিগ্রি এই মাঝ বরাবর, আর সামগ্রিক চাহিদা রেখা তোমার যতগুলো আঁকতে বলুক এইভাবে বাম থেকে ডানে ঊর্ধ্বগামী হালকা এরকম আঁকতেই থাকবে। তোমাকে সরকারি ব্যয় বাড়াইতে বললো প্লাস ডেল জি লিখলাম, বিনিয়োগ বাড়াইতে বললো আগের আই এর পাশে প্লাস ডেল আই লিখলাম। বোঝা গেছে? এইভাবে চিত্রের ভিত্তিতে বর্ণনা করলাম। তাহলে 7 এবং 8 পারবে?
ওকে, তাহলে 7 8 পারবে, 9 পারবে। বলছে ভারসাম্য জাতীয় আয় নির্ণয় করো। তাহলে সঞ্চয় অপেক্ষক দেওয়া আছে আর বিনিয়োগ দেওয়া আছে, বিনিয়োগ দেওয়া আছে, সঞ্চয় অপেক্ষক আর বিনিয়োগ। তাহলে আমরা জানি ভারসাম্য অবস্থা কি, S = I ধরে বের করব। যদি বিনিয়োগের পরিমাণ অর্ধেক হয় তাহলে বিনিয়োগ যা আছে তার অর্ধেক করে দিব, আবার সঞ্চয় বিনিয়োগ সমান ধরে করে নিব। 10 নম্বর, ভারসাম্য জাতীয় আয় নির্ণয় করো। বিনিয়োগের পরিমাণ 200 টাকা, 250 টাকা হবে। এগুলো কি বলে দেওয়ার দরকার আছে? নয় কি সঞ্চয় সূত্রটা কি এভাবেই থাকবে? এই চেঞ্জ হবে? ও আচ্ছা আচ্ছা, আমি এটা একটু হলো যে খেয়াল করে নেই। এই S এর এই সামনে 75 এর সামনে মাইনাস হবে। এই যেটা হবে 75 এর, তোমাদেরকে বারবার বলছিলাম হ্যাঁ যে সঞ্চয় অপেক্ষকে কখনোই এখানকার সংখ্যামানটা পজিটিভ হবে না। এখানে যে সংখ্যামানটা থাকবে সেটা কখনোই পজিটিভ হবে না, আর এইটা পজিটিভ হবে। এখানে একটু ভুল লেখা আছে 0.75y, এটার জন্য মনে হয় পারো নাই, আমি এটা একটু চেক করি নাই শীটটা। তাহলে এইটার সামনে মাইনাস হবে আর এটার সামনে প্লাস হবে, মানে মাইনাসের জায়গায় প্লাস হয়ে গেছে, প্লাসের জায়গায় মাইনাস হয়েছে। এই ছেদক মানটা সব সময় ঋণাত্মক হবে আর সঞ্চয় অপেক্ষকের এই সংখ্যা মানটা সব সময় প্লাস হবে, মনে রাখতে হবে। 10 নম্বরে যেভাবে আছে সেভাবে হবে। বলো স্যার, এই সূত্রটা তো আপনি ম্যাপের মধ্যে দিয়ে চেঞ্জ করবো না, তাহলে তো অনেক সংখ্যাগুলো চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ 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 হ্যাঁ, সঞ্চয় অপেক্ষকের যে বেসিক সূত্র কি ছিল, -a প্লাস by, এটা হলো বেসিক। এখন এখানে তোমার যা সংখ্যা থাকবে সেই সংখ্যার প্রেক্ষিতে হবে সব সময়। আচ্ছা, তাহলে 9 10 সেম। 11 নম্বর তো করলাম। 12 নম্বরে কি আছে, উদ্দীপকের আলোকে ভারসাম্য জাতীয় আয় নির্ণয় করো। আর ভোগ অপেক্ষক চেঞ্জ হলে ভারসাম্য আয় স্তরের উপর কি প্রভাব পড়বে। তাহলে আগে যে ভোগ অপেক্ষকটা ছিল সেই ভোগ অপেক্ষকটা বাদ দিয়ে নতুন যে ভোগ অপেক্ষক দেওয়া আছে ঘতে, সেই নতুন ভোগ অপেক্ষক দিয়ে ভারসাম্য জাতীয় আয় নির্ণয় করব। অর্থাৎ 12 নম্বর y = c + i + g। তাহলে প্রথম ভোগ অপেক্ষক কি দেওয়া আছে যে 100 + 0.5y প্লাস i এর মান হলো 50, g এর মান হলো 20। এটা দিয়ে ভারসাম্য জাতীয় আয় নির্ণয় করব। এবার ঘনকে এটার ক্ষেত্রে আর কি, ঘনকে এবার বলছে যে ভোগ অপেক্ষক যদি এই যে 100 + 0.6y হয়, তাহলে আগের এই ভোগ অপেক্ষকটা দিয়ে প্রথমে জাতীয় আয় বের করব, বা এটা তো গতে তো বের করতে বলছে অলরেডি, তো পরে আমরা আগের ভোগ অপেক্ষক না বসাই এই নতুন ভোগ অপেক্ষকটা বসাবো। এখানে 100 + 0.6y এটা বসাই দিই, বসাই দিয়ে জাতীয় আয় বের করব সমীকরণের প্রেক্ষিতে। হয়ে গেল। 13 নম্বর বলছে ভারসাম্য জাতীয় আয় নির্ণয় করো। বিনিয়োগ ও রপ্তানি বৃদ্ধি পেয়ে যদি 400 ও 120 হয় তাহলে ভারসাম্য জাতীয় আয়ের উপর কি প্রভাব পড়বে, এটা পারবা। 14 নম্বর উদ্দীপকের ভিত্তিতে ভোগ রেখা আঁকো, পারবা। বিনিয়োগের পরিবর্তনে ভারসাম্য ভোগ ও জাতীয় আয়ের যে পরিবর্তন হয় তা বিশ্লেষণ করো। 14 নম্বরে কি কোনো কনফিউশন আছে বলতে পারবা? y এর মান ধরে তারপরে একটা যে সংখ্যাকে তারপর চিন্তা করো। তো 14 নম্বরে তো কোনো চিত্র নাই। তোমার হলো যে গতে বলছে ভোগ রেখা আঁকো, ভোগ রেখা আঁকতে পারো। y এর কতগুলো মান ধরে নিবা, 3 4টা, 0 ধরবা, 100 ধরবা, 200 ধরবা। আর ঘতে বলছে কি বিনিয়োগের পরিবর্তনে, তা আগে যা দেওয়া ছিল সেগুলো দিয়ে আগে ভারসাম্য জাতীয় আয় বের করতে হবে। এরপরে বিনিয়োগের পরিবর্তন মানে পরিবর্তিত বিনিয়োগও দেওয়া আছে 150, তাহলে পরে 150 বিনিয়োগ ধরে আবার ভারসাম্য জাতীয় আয় নির্ণয় করতে হবে, অর্থাৎ দুইবার জাতীয় আয় নির্ণয় করতে হবে। প্রথমে বিনিয়োগ দেওয়া আছে 100, সেটা দিয়ে করব, এর পরিবর্তিত বিনিয়োগ ব্যয় দেওয়া আছে 150, সেটা দিয়ে বের করব, দুইবার জাতীয় আয় বের করে পার্থক্যটা গণনা করব। আর অনেক সময় বলে যে সম্পর্ক বর্ণনা করো, সম্পর্ক। বিনিয়োগ বাড়ার ফলে কি অবশ্যই জাতীয় আয় বাড়বে, তাহলে বিনিয়োগের সাথে জাতীয় আয়ের সম্পর্ক হলো ধনাত্মক। সরকারি ব্যয় বাড়লে অবশ্যই জাতীয় আয় বাড়ে, তাহলে সরকারি ব্যয়ের সাথে জাতীয় আয়ের সম্পর্ক হলো ধনাত্মক। এই 15 নম্বর ভারসাম্য জাতীয় আয় নির্ণয় করতে বলছে। সরকারি ব্যয় দ্বিগুণ করা হলে জাতীয় আয়ের উপর কি প্রভাব পড়বে।
16 নম্বর জিডিপি জিএনপি, জিডিপি জিএনপির মধ্যে কি পরিবর্তন হবে নিট রপ্তানি শূন্য হলে? এটা পারবা। আর কোনটা সমস্যা আছে বলো, বাকিগুলো সবই পারার কথা। স্যার 14 নম্বরটা আবার বলবেন। 14 নম্বর, আচ্ছা 14 নম্বর কিছুই না, তুমি প্রথমত ভারসাম্য জাতীয় আয় নির্ণয় করবা কি, যে সি প্লাস আই প্লাস জি। তো এখানে তোমার সি কি দেওয়া আছে, সি দেওয়া আছে হলো 100 প্লাস 0.5y, আই সমান সমান দেওয়া আছে 100, আর জি সমান সমান দেওয়া আছে 100। এরপরে তোমাকে বলছে পরিবর্তিত বিনিয়োগ আই সমান সমান 150। আর প্রশ্নে বলছে ঘ নং কোশ্চেনে বলছে কি, যে বিনিয়োগের পরিবর্তনে জাতীয় আয়ের কি পরিবর্তন হয়, ভোগের কি পরিবর্তন হয় ব্যাখ্যা করো। তাহলে প্রথমত আমরা এই সংখ্যা মানগুলো, এই যে এই সংখ্যা মানগুলো দিয়ে জাতীয় আয় নির্ণয় করব, যে এই যে 100 প্লাস 0.5y প্লাস 100 প্লাস 100, এটা দিয়ে একটা জাতীয় আয় পাবো। এরপরে এই যে পরিবর্তিত বিনিয়োগ, এই বিনিয়োগ সংখ্যা মানটা দিয়ে আবার নতুন করে জাতীয় আয় বের করব, এখানে একটা জাতীয় আয় পাবো। এই বিনিয়োগ তখন এর পরের বার এই 100 টাকা বিনিয়োগ না ধরে তখন আমরা এই 150 টাকা করব বিনিয়োগ। তো পরের বার কি হবে জাতীয় আয়, এই যে 100 প্লাস 0.5y এই বিনিয়োগের জায়গায় যে 150 হবে, বাকিগুলো ঠিক থাকবে। তাহলে এখানে একটা জাতীয় আয় পাবো, এই দুটো জাতীয় আয় কম্পেয়ার করব, যে কম না বেশি। তাহলে বিনিয়োগ করলে অবশ্যই জাতীয় আয় বেশি হবে। আর এই জাতীয় আয় দিয়ে ভোগ বের করব, এখানে যে জাতীয় আয় পেয়েছি এখান থেকে ভোগ বের করব, দুই ভোগের মধ্যে কম্পেয়ার করব। তো ভোগ কিভাবে বের করে, ভোগ অপেক্ষকে y এর মানটা বসাই দিই, জাতীয় আয়ের মানটা বসাই দিই। বোঝা গেছে না করে দেব বলো? করে দেওয়া লাগবে? ওকে, তাহলে দেখো 17, 18, 19 এগুলো সবই পারবা। কোনটা? 18 উদ্দীপকের আলোকে জাতীয় আয় নির্ণয় করতে বলছে। তাহলে কি হবে জাতীয় আয়, কি হবে বলো? y = c + i + g + x - m। বুঝতে পারছি। হ্যাঁ, যদি ওই বছরে অবচয় ব্যয় 60 মিলিয়ন হয় তাহলে জাতীয় আয় কি পরিবর্তন হবে? তাহলে অবচয় ব্যয় কি হয়, জাতীয় আয় থেকে বাদ দিতে হয়। তাহলে জাস্ট শুধু জাতীয় আয় যা পাইছো আবার জাতীয় আয় নির্ণয় করবা, জাতীয় আয় নির্ণয় করে সেখান থেকে অবচয় ব্যয়টা বিয়োগ দিবা, হয়ে গেল। বিয়োগ দিলে জাতীয় আয় কি হ্রাস পাবে, তো অবচয় ব্যয় যত বেশি হবে জাতীয় আয় কমে যাবে। আর অবচয় ব্যয় কি জাতীয় আয় থেকে বাদ দিতে হয়, বিয়োগ করবা, শুধু কোনো কিছুই নেই। 19 নম্বর আমরা এই যে 2 নম্বর যে অঙ্ক করলাম ঠিক সেরকম ভাবে করতে হবে, যে গতে ভোগ রেখা আঁকতে বলছে, ভোগ অপেক্ষক থেকে ভোগ রেখা আঁকবা। আর ঘতে বলছে জাতীয় আয় চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করো। তাহলে এখান থেকে জাতীয় আয় কোন চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করব বলো তো? 19 এর দেওয়া আছে y = c + i + g। 19 হ্যাঁ, দেওয়া আছে i 20, g দেওয়া আছে 50, আর c দেওয়া আছে 100 + 0.4y। তোমাকে বলছে ভারসাম্য জাতীয় আয় চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করো। তাহলে এখান থেকে কিভাবে চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করব বলো? তাহলে কি করতে হবে বলো তো? নরমালি সমীকরণের মাধ্যমে জাতীয় আয় নির্ণয় করব, তারপরে সামগ্রিক চাহিদা আর সামগ্রিক যোগান রেখা আঁকবো চিত্রে। 2 নাম্বারটা যেভাবে করলাম, 2 নাম্বার না, এটা প্রথমে করলাম কি, হ্যাঁ 2 নাম্বার, সেই 2 নাম্বারের মতো এখান থেকে ভারসাম্য জাতীয় আয় নির্ণয় করব। নির্ণয় করার পরে এই যে সামগ্রিক চাহিদা রেখা সামগ্রিক যোগান রেখা আঁকবো। এখানে অবশ্য একটা, দুইটা না, এই সামগ্রিক চাহিদা যোগান রেখা এখানে সেট করছে, তাহলে এখানে হবে সেই ভারসাম্য জাতীয় আয়। তার মানে আগে ভারসাম্য জাতীয় সমীকরণের মাধ্যমে বের করব, বের করার পরে শুধু এই চিত্রটা এঁকে দেব, এক্স্যাক্টলি 2 নাম্বার যেভাবে করলাম। আচ্ছা 20 নাম্বার কোনো কিছুই না, 20 নাম্বার হলো ব্যাখ্যামূলক। জাতীয় আয়ের পরিমাপের যে সূত্রটা দেওয়া আছে এটা হলো আয় পদ্ধতিতে। তো বলছে কোন পদ্ধতিকে নির্দেশ করছে, তাহলে কোন পদ্ধতিকে নির্দেশ করছে? আমরা জানি যে জাতীয় আয় পরিমাপের 3টা পদ্ধতি, উৎপাদন পদ্ধতি, আয় পদ্ধতি, ব্যয় পদ্ধতি। এখানে যে পদ্ধতিটা বলছে সেটা হলো অবশ্যই আয় পদ্ধতি। তাহলে এই আয় পদ্ধতিতে কিভাবে আমরা জাতীয় আয় পরিমাপ করি সেটা নিয়ে ব্যাখ্যা করব। এর সাথে ব্যাখ্যা করব এটা কোনো সুবিধা এবং কোনো অসুবিধা আছে কিনা, এবং জাতীয় আয় পরিমাপের ক্ষেত্রে সর্বোত্তম পদ্ধতি হলো আয় পদ্ধতি।
কিন্তু উন্নয়নশীল দেশে আয় পদ্ধতিটা কার্যকর হয় না। কেন কার্যকর হয় না? কারণ উন্নয়নশীল দেশগুলোতে কর ফাঁকি দেওয়ার প্রবণতা থাকে, উন্নয়নশীল দেশে রেমিটেন্স ফাঁকি দেওয়ার প্রবণতা থাকে, উন্নয়নশীল দেশগুলোতে হলো যে চোরা কারবারি ভাবে ব্যাপক পরিমাণ দ্রব্য সামগ্রী আমদানি রপ্তানি হয়ে থাকে। তো এই জন্য উন্নয়নশীল দেশে বা অনুন্নত দেশে আয় পদ্ধতিটি কম গ্রহণযোগ্য, মানে আয় পদ্ধতিতে জাতীয় আয় পরিমাপ করলে সঠিক জাতীয় আয় পাওয়া যায় না। এই জন্য উন্নয়নশীল বা অনুন্নত দেশগুলো ব্যয় পদ্ধতিতে জাতীয় আয় পরিমাপ করে, আর যেগুলো উন্নত রাষ্ট্র সেগুলো আয় পদ্ধতিতে জাতীয় আয় পরিমাপ করে। তার কারণ হলো সেখানে কর ফাঁকি দেওয়া যায় না, তারা চোরা কারবারি ভাবে দ্রব্য সামগ্রী আমদানি রপ্তানি করতে পারে না, মানে যেটাকে মানি লন্ডারিং বলতে পারি এক প্রকার, সেগুলো খুবই কম হয় উন্নত দেশগুলোতে। তো এই জন্য সেখানে আয় পদ্ধতিতে জাতীয় আয় পরিমাপ করলে আমরা সঠিক জাতীয় আয়টা পাই। তো জাতীয় আয় পরিমাপের পদ্ধতিগুলোর মধ্যে আয় পদ্ধতিটা হলো সর্বোত্তম পদ্ধতি উৎপাদন পদ্ধতি এবং ব্যয় পদ্ধতির তুলনায়। উৎপাদন পদ্ধতিতে সমস্যা হলো যে সেখানে দ্বৈত গণনা সমস্যা তৈরি হয়। ব্যয় পদ্ধতিতে সমস্যা হলো যে অনেক দ্রব্য আছে যেগুলো আমরা উৎপাদন করে নিজেরাই ভোগ করি, এরকম কিছু দ্রব্য সামগ্রীর ক্ষেত্রে সেগুলোর জন্য যে ব্যয় সেটা অন্তর্ভুক্ত হয় না। আবার এখানে হস্তান্তর পাওনা জাতীয় একটা থাকে, সেগুলো সঠিকভাবে পরিমাপ করা হয় না, কারণ সরকার বিভিন্ন খাতে ভর্তুকি দেয়, সরকার বয়স্ক ভাতা, বিধবা ভাতা এরকম বিভিন্ন ধরনের প্রণোদনা দিয়ে থাকে, এগুলো সঠিকভাবে হিসেব পাওয়া যায় না। এজন্য ব্যয় পদ্ধতিতে জাতীয় আয়টা সঠিকভাবে গণনা করা যায় না। তাছাড়াও আমরা যখন নিজেরা শাকসবজি চাষ করি, ফসল ফলাদি উৎপাদন করি, তখন সেখানকার উৎপাদিত দ্রব্য নিজেরাই ভোগ করে ফেলি, যেটার আয় জাতীয় আয়ে অন্তর্ভুক্ত হওয়ার প্রয়োজন ছিল, কিন্তু এটা জাতীয় আয়ের অন্তর্ভুক্ত হচ্ছে না। তো এই জন্য ব্যয় পদ্ধতিতে আমরা সঠিক জাতীয় আয়টা পাই না, উৎপাদন পদ্ধতিতে সঠিক জাতীয় আয়টা পরিমাপ করতে পারি না। দুইটা কারণ, উৎপাদিত দ্রব্য নিজেরা ভোগ করি আর দ্বৈত গণনার সমস্যা। জাতীয় আয় পরিমাপের সর্বোত্তম পদ্ধতি হলো আয় পদ্ধতি। তো অনুন্নত এবং উন্নয়নশীল দেশে আয় পদ্ধতিতে পরিমাপ করলে সঠিক তথ্যের অভাবে আমরা সঠিক জাতীয় আয় পরিমাপ করতে পারি না। তো অনুন্নত এবং উন্নয়নশীল দেশগুলোর ক্ষেত্রে আমরা এই হলো যে আয় পদ্ধতিতে সঠিকভাবে জাতীয় আয় পরিমাপ করতে পারি না, তাই অনুন্নত এবং উন্নয়নশীল দেশগুলোতে ব্যয় পদ্ধতিতে জাতীয় আয় পরিমাপ করা হয়, আর উন্নত রাষ্ট্রে আয় পদ্ধতিতে জাতীয় আয় পরিমাপ করা হয়। আশা করি বুঝতে পারছো, গ এবং ঘ ইনশাআল্লাহ লিখতে পারবো, যা বলছি এর প্রেক্ষিতেই ব্যাখ্যা করবো। আর কি সমস্যা আছে? 21, 22, 23, 24, 25, 26, 27, 28 কোনটাতে? আগে থেকে নাম্বারগুলো লিখে রাখো না খাতায়। 21 সঞ্চয় বিনিয়োগের সাহায্যে ভারসাম্য জাতীয় আয় নির্ণয় করতে বলছে, আর জাতীয় আয়ের চিত্র অঙ্কন করে ব্যাখ্যা করতে বলছে। 21 নম্বর তোমার সঞ্চয় অপেক্ষক দেওয়া আছে, 21 নম্বরে এই যে সঞ্চয় অপেক্ষক দেওয়া আছে -75 প্লাস 75y, হ্যাঁ, আর বিনিয়োগ দেওয়া আছে বলছে 300, বলছে চিত্রের সাহায্যে হলো যে ভারসাম্য জাতীয় আয় নির্ণয় করো। এটা পারবা না? এই যে সঞ্চয় অপেক্ষক থেকে আমরা কি করব? সঞ্চয় অপেক্ষক থেকে কি সঞ্চয় রেখা আঁকবো। নাম্বার 21 দেখো, এইটারও একটু শর্টকাট টেকনিক আছে, সেটা হলো কি যে এটার সাথে এটা ভারসাম্যের ক্ষেত্রে ভারসাম্য জাতীয় আয় কত হবে সেটা কিন্তু তুমি জানো না। তো এই জন্য আমরা কি করব, প্রথমে সঞ্চয় আর বিনিয়োগের সমতা ধরব, ধরে ভারসাম্য জাতীয় আয় নির্ণয় করব। -75 প্লাস 0.75y i ইকুয়াল 300, তাহলে কত হবে বলো তো? 375, তাহলে y সমান সমান কত? 375 ভাগ 0.75, দ্রুত বলো তো কত হবে? 500 শিওর? ওকে, এটা হলো ভারসাম্য জাতীয় আয়। এখন তোমাকে বলছে চিত্রের মাধ্যমে ভারসাম্য জাতীয় আয় নির্ণয় করো, তাহলে তুমি অবশ্যই মাস্ট বি এটা সাইড নোট করবা, ঠিক আছে? এখন তুমি এই যে এই সঞ্চয় অপেক্ষক থেকে সঞ্চয় রেখা আঁকবা, তাহলে মানগুলা কি কি ধরবা? তাহলে এই যে ভারসাম্য জাতীয় আয় পাইছো, তাহলে জাতীয় আয় থেকে একটা কম ধরবা আর জাতীয় আয় থেকে একটা বেশি ধরবা, এই তিনটা মান ধরবা, ধরে সঞ্চয় রেখা আঁকবা। বোঝা গেছে? না হলে কিন্তু তুমি মিলাইতেই পারবা না যে ভারসাম্য জাতীয় আয় কততে হবে এবং ওই সংখ্যা মান পর্যন্ত তুমি ধরতেছো কিনা, এটা বুঝতে পারবা না। এই জন্য আগে ভারসাম্য জাতীয় আয় নির্ণয় করবা। তাহলে আমরা এই সঞ্চয় অপেক্ষক থেকে রেখা আঁকার জন্য কি করব? y এর মান কত ধরবো? সরাসরি 400,
তাহলে y ইকুয়াল টু যদি 400 হয় তাহলে এটা কত হবে বলো? তাহলে স্যার 225 400 4 7 8 4 পাশে করি তার মানে 300 300 থেকে 75 বাদ 225 দেখো ক্যালকুলেটর চাপো 5 সাথে 35 এ 5 হাতে 3 5 সাথে 35 আর 3 38 75 বাদ তার মানে কত হবে 310 y ইকুয়াল যদি 600 হয় তাহলে s ইকুয়াল কত হবে 600 7 আছে 30 6 সাথে 42 আর 3 45 75 বাদ 5 হাতে 1 সাথে 8 7 375 দেখো এরকম হয় কিনা স্যার 2 নাম্বারটা 3 শুরু 300 হবে ওই পাশে দেখেন দরকার না বেশি 300 হবে 300 হবে 5 5 25 25 এ 5 হাতে 2 5 সাথে 35 আর 37 হ্যাঁ এটা শুধু 300 হবে এই তো হয়ে গেল y এর মান ধরলাম 400 500 80 600 এটা পাইলাম কত 225 300 আর এটা পাইলাম কত 375 এখন এগুলোর প্রেক্ষিতে তুমি রেখা আঁকো সঞ্চয় রেখা আঁকো আঁকতে পারবে না এইদিকে যে জাতীয় মান ধরবো কত 400 500 আর কি 600 এইদিকে সঞ্চয়গুলো ধরবো এমন ভাবে ধরবা তাহলে সঞ্চয় রেখা হবে এরকম আচ্ছা বিনিয়োগ রেখা কত হবে বিনিয়োগ যদি 300 হয় ধরো এটা যদি 300 হয় তাহলে এটা হবে বিনিয়োগ রেখা এই যে এখানে সেট করলো তাহলে এটাই হলো 500 জাতীয় তাহলে এটা সঞ্চয় রেখা এটা বিনিয়োগ রেখা 500 জাতীয় হলো 500 এভাবে করতে হবে বোঝা গেছে এই তো পরে বলছে যে বিনিয়োগের পরিমাণ দ্বিগুণ হলে ভারসাম্য জাতীয়ের উপর কি প্রভাব পড়বে তো বিনিয়োগ এখন দ্বিগুণ করব দ্বিগুণ করে আবার ভারসাম্য জাতীয় নির্ণয় করব একই ভাবে সঞ্চয়টা তো চেঞ্জ হবে না সঞ্চয় অপেক্ষক যা আছে তাই আছে বিনিয়োগের মানটা কিন্তু চেঞ্জ হবে বিনিয়োগ কত করতে হচ্ছে দ্বিগুণ বিনিয়োগ যদি 300 থেকে 600 হয় তাহলে তখন তোমাকে আবার একই ভাবে করতে হবে নতুন করে জাতীয় নির্ণয় করতে হবে নির্ণয় করে তোমাকে আবার এই জাতীয় সংখ্যামানগুলো চেঞ্জ করতে হবে কারণ নতুন করে আবার যখন তুমি এই যে বিনিয়োগ হলো যে তোমার কি দ্বিগুণ বলছে না 600 করবা তখন জাতীয় বেড়ে যাবে জাতীয় ধরো এখানে 800 হইলো তাহলে তুমি তখন একবার 700 ধরবা 900 ধরবা এভাবে করতে হবে বিনিয়োগের পরিমাণ যখন দ্বিগুণ হওয়ার কথা বলছে তার মানে আয় কি হবে 300 জায়গায় 600 হবে তাহলে 600 যখন হলো তখন ভারসাম্য জাতীয় আয় কত হবে তুমি কিন্তু জানো না তাহলে কি করতে হবে আবার নতুন করে এই যে রাইট সাইডে ভারসাম্য জাতীয় আয় নির্ণয় করবা নির্ণয় করার পরে যে জাতীয় আয়টা পাবা তার চেয়ে একটা কম আর একটা বেশি সংখ্যা মান ধরে আবার সঞ্চয় রেখা আঁকবা সঞ্চয়ের মান বের করে সঞ্চয় রেখা আঁকবা একে গণনা করবা এই তো 22 নম্বর পারবা 23 নম্বরও পারবা সমীকরণ ব্যবহার করে জাতীয় আয় নির্ণয় করা এইটা দ্বিঘাত বিশিষ্ট অর্থনীতি তো দুইটা খাত দেওয়া আছে সি আর আই এই সমীকরণ দুটো দিয়ে জাতীয় আয় কিভাবে বের করি আমরা জানি y c + i 23 এর 4 তাহলে দেখো 23 নাম্বার c কত দেওয়া আছে 150 প্লাস 0.5y তাই না তো তোমাকে বলছে কি 23 এর যে y এর বিভিন্ন স্তরে সঞ্চয়ের পরিমাণ নির্ণয় করে সঞ্চয় রেখা আঁকো আকৃতি ব্যাখ্যা করো তাহলে c দেওয়া আছে তাহলে আমাকে সঞ্চয় বের করতে হবে সঞ্চয় সমান আমরা কি জানি y - c তাহলে y = কি এই যে মাইনাস হলে সব চিহ্নগুলো মাইনাস হয়ে যাবে তাহলে মাইনাস 0.5y তাহলে কি আছে যে এই যে মাইনাস 150 প্লাস 0.5y তো এই যে তুমি সঞ্চয় সমীকরণ পাইলা কারণ i এর কিছু মান ধরো এই y = কত ধরবা ধরো y = 400 ধরলা তারপরে y এর মান 500 ধরলা তারপরে y এর মান 600 ধরলা ধরে সঞ্চয়ের মান বের করবা এখানে সঞ্চয় বের করবা বের করে এগুলা দিয়ে সঞ্চয় রেখা আঁকবা হয়ে গেল তো সঞ্চয় রেখার আকৃতি কি হবে অবশ্যই বাম থেকে ডানে ঊর্ধ্বগামী হবে কারণ আয় যত বাড়বে মানুষের সঞ্চয় তত বাড়ে তাহলে সঞ্চয় রেখা বাম থেকে ডানে ঊর্ধ্বগামী এই তো আকৃতি ব্যাখ্যা 24 নম্বর
সঞ্চয় বিনিয়োগের সমতা দ্বারা জাতীয় আয় নির্ণয় করতে বলছে। 24 নম্বরে সঞ্চয় আর বিনিয়োগের সমতা দ্বারা, কিন্তু দেওয়া আছে কি? দেওয়া আছে ভোগ অপেক্ষক। পারবো এটা। তার মানে কি এই ভোগ অপেক্ষক দেওয়া আছে, বলছে সঞ্চয় বিনিয়োগের সমতা। তার ভোগ অপেক্ষক থেকে এরকম সঞ্চয় অপেক্ষক বের করবো, সেই সঞ্চয় অপেক্ষকের সাথে বিনিয়োগের সমতা ধরবো। অর্থাৎ শেষে এসে এই যে S ইকুয়াল I দিয়ে ভারসাম্য জাতীয় আয় নির্ণয় করবো। ভোগ অপেক্ষক থেকে আগে সঞ্চয় অপেক্ষক বের করবো, দেন সেই সঞ্চয় অপেক্ষক বিনিয়োগের সমান ধরে জাতীয় আয় বের করবো। 25 নাম্বার, 25 নম্বর পাবা? এটা একটু পরে দিতে হবে, তাই না? ওকে, এখানকার প্রশ্নগুলো খুবই সহজ, তোমরা পরীক্ষা এখান থেকে 2টা কমন পেতে পারো, তাহলে দেখবে যে সবার আগে এগুলো অ্যানসার করতেছো। 25 নাম্বার, কারণ সময়ও কম লাগবে, অ্যানসারও দ্রুত হবে, ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম। আর নম্বর ফুল বলছে একটি দেশে 3টি দ্রব্য উৎপাদিত হয়। 3টি দ্রব্য হচ্ছে তুলা, সুতা এবং ধান। তো 3টি দ্রব্যের দাম আর পরিমাণ দেওয়া আছে, তোমাকে বলছে জাতীয় আয় নির্ণয় করো। জাতীয় আয় নির্ণয়ের সূত্র কি? y = c + i + g, তাই না? এখন এখানে c কত সেটা হলো দেখার বিষয়। আমি পড়ি, তোমরা শুনো একটু। বলছে 3টি দ্রব্য তুলা, সুতা, ধান, 3টি দ্রব্যের উৎপাদনের পরিমাণ দেওয়া আছে, 3টি দ্রব্যের দাম দেওয়া আছে একক প্রতি। এরপরে বলছে উক্ত দেশের জনগণের বিনিয়োগ এবং সরকারি ব্যয়, দুটো জিনিস দেওয়া আছে। তা আমরা জানি জাতীয় আয় যদি নির্ণয় করি, তাহলে জাতীয় আয় নির্ণয়ের সূত্র কি? যে y = c + i + g। তা আমার এখানে দুটো জিনিস সরাসরি বলা আছে, যে দেশের বিনিয়োগ ব্যয় কত? 10,000, এবং সরকারি ব্যয় বলা আছে, সরকারি ব্যয় কত? 10,000। কিন্তু আমার ভোগ ব্যয় কত এটা কিন্তু বলা নাই। তো ভোগ ব্যয়ের পরিবর্তে বলছে ওই একটি দেশে মাত্র 3টা দ্রব্যই উৎপাদিত হয়। তাহলে ওই যে 3টা দ্রব্য যে উৎপাদিত হয়েছে, ওই 3টা দ্রব্যের জন্য যা ব্যয় সেটাই হবে দেশের সকল মানুষের ভোগ ব্যয়। তাহলে ওই 3টা দ্রব্যের দাম আমরা বের করব। তাহলে 3টি দ্রব্য কি হচ্ছে? তুলা, সুতা, ধান। তাহলে তুলার মূল্য কত হবে? মোট তুলার মোট মূল্য কত হবে? যে 3 মণ 6,000 টাকা করে, তাহলে 3 মণ যদি 6,000 করে হয়, তাহলে তুলার মূল্য কত হবে? মোট 18,000 টাকা। তাহলে সুতার মূল্য কত হবে বলো? 2 × 15, তাই না? তাহলে কত হবে? 30,000। আচ্ছা, এরপরে কি কাপড় না ধান? ওকে, তাহলে ধানের মূল্য কত হবে? 20 × 1,000, তাই না? তাহলে 20 × 1,000, তাহলে কত হলো? 20,000। তাহলে মোট ভোগ ব্যয় কত হবে? এই 18,000, 30,000 আর 20,000 যোগ করতে হবে। তাহলে 30, 20, 50 আর আগে কত? 68,000। এই তো ঠিক গেল। তাহলে এখন জাতীয় আয় বের করো। কত? এই যে 68,000 যোগ 10,000 যোগ 10,000, তাহলে 10, 10, 20, 88,000। এই তো হয়ে গেল জাতীয় আয়। বলছে এবার যদি ভোগের পরিমাণ 70,000 টাকা হয়, যদি ভোগের পরিমাণ 70,000 টাকা হয়, তাহলে ভোগের পরিমাণ কত ছিল আগে? 68,000। এখন ভোগের পরিমাণ কত হবে? ভোগের পরিমাণ বলছে 70,000 হয়, এখানে 12 কিছুই বলেনি, এক্স্যাক্টলি 70,000। তার মানে আগেরটা বাদ, এখন ভোগের পরিমাণ হবে 70,000, অর্থাৎ আগের সবগুলো বাদ, এগুলো সব বাদ। এখন ভোগের পরিমাণ হলো 70,000। তাহলে জাতীয় আয় কত হবে? এই যে এখানে 70 বসাই দেব, তাহলে কত হবে? 90,000। এই তো জাতীয় আয় বেড়ে গেল, হয়ে গেল। ক্লিয়ার? এখন প্রভাব পড়তে মানে 90 থেকে আগেরটা বিয়োগ করে তারপর হ্যাঁ, আগে জাতীয় আয় কত সেটা গ থেকে পাই লিখে নিবা, যে গ হতে পাই জাতীয় আয় হলো এত, অথবা এখানে আবার বের করবা, সমস্যা কি? কারণ 4 নম্বর আছে, তাহলে এই 4 নম্বরের জন্য যদি তুমি 2 লাইনে পড়ে দাও, গ থেকে জাতীয় আয় পাই 68,000, আর ঘয়ে যদি শুধু এইটুকু করে 90,000 করো, এই দুইটা যদি বিয়োগ করো, তাহলে জাতীয় আয় বাড়লো 2,000 টাকা। তাহলে প্রশ্নটা খুবই ছোট হয়ে গেল। তুমি একই কাজ আবার করো, সমস্যা কি? একটা নির্দিষ্ট সময়ের মধ্যে অ্যান্সার করো, দেখো অ্যান্সারটা একটু বড় হয়, নাহলে 2 লাইনে শেষ হয়ে যাবে, এক্সামিনার তখন 4 নম্বর দিতে চাইবে না। 26 নম্বর, আমাদের জন্য মিস্টার এক্স এর অর্জিত আয়
এ দেশ ও বিদেশের জিডিপি কে কিভাবে প্রভাবিত করে? কি বলছে, বিদেশের বাসিন্দা মিস্টার এক্স উচ্চ বেতনে এ দেশে একটি প্রতিষ্ঠানে কর্মরত আছেন। বাসিন্দা হলো বিদেশের আর এ দেশে কর্মরত আছেন। তাহলে এ দেশ আর বিদেশের জিডিপি কে সে কিভাবে প্রভাবিত করবে? তো হিসেব করো, খেয়াল করো একটু। তো আমরা এ দেশ আর বিদেশ দুই দেশেরই জিডিপি হিসেব করব। এটা হলো এ দেশ আর এটা হলো বিদেশ। এখন সে কাজ করে কোথায়? বিদেশের বাসিন্দা মিস্টার এক্স উচ্চ বেতনে এ দেশে কাজ করে। জনগণ সে বিদেশে, তাই না? এক্স আর কাজ করে সে এই দেশে, এই দেশে কাজ করতেছে। এখন দেখো এই দেশে যখন আমরা জিডিপি হিসেব করব, এই দেশে যখন জিডিপি হিসেব করব তখন এই এ দেশের নাগরিক এবং বি দেশের নাগরিক যারা এই দেশে আছে এই দুজনের আয় জিডিপি তে যুক্ত হবে। বোঝা গেছে? এই দেশের যখন জিডিপি হিসেব করব তখন এই দেশের নাগরিক যারা তাদের আয়টা জিডিপি তে যুক্ত হবে এবং বি দেশের নাগরিক যারা এই দেশে কাজ করতেছে ওদের আয়টাও যুক্ত হবে। তার মানে এই জিডিপি তে কি হবে? এক্স এর মিস্টার এক্স এর আয়টা কি হবে বলো? যোগ হবে। আর যখন জিএনপি হিসেব করব, এই দেশের যখন জিএনপি হিসেব করব তখন এক্স এর আয়টা বাদ যাবে। বোঝা গেছে? আচ্ছা, এবার যখন বি দেশের জিডিপি হিসেব করব, বি দেশের জিডিপি হিসেব করব তখন বি দেশের জনগণের আয় যুক্ত হবে। কিন্তু বিদেশের যে জনগণ এক্স ও তো দেশের বাইরে চলে আসছে, তাহলে ওর আয়টা আর এই জিডিপি তে অন্তর্ভুক্ত হবে না। কখন অন্তর্ভুক্ত হবে? তার আয়টা যখন জিএনপি হিসেব করব তখন আবার এই এক্স এর আয়টা অন্তর্ভুক্ত হবে বা যোগ হবে। কেন? সে এই দেশে কাজ করে রেমিটেন্স পাঠাবে, এই দেশে তার নিজের দেশে রেমিটেন্স পাঠাবে, তাহলে সেই রেমিটেন্সটা এই যে এখানে যোগ হবে, জিএনপির সাথে যোগ হবে। এই তো এগুলি ব্যাখ্যা করতে হবে। পারা যাবে? ওকে, তো সর্বশেষ 27 নাম্বার, এটা তো আগেই করছি, এই যে 3 নম্বরের মতো সঞ্চয় বিনিয়োগের সমতা দ্বারা ভারসাম্য জাতীয় আয় স্তর নির্ণয় করো। সঞ্চয় রেখা আঁকবো, বিনিয়োগ রেখা আঁকবো, ভারসাম্য জাতীয় আয় পেয়ে যাবো। বিনিয়োগ বেড়ে 200 কোটি টাকা হলে ভারসাম্য জাতীয় আয়ে কি পরিবর্তন হবে? এবং সর্বশেষ 28 নম্বরও একই, সূচির আলোকে চিত্রের সাহায্যে ভারসাম্য জাতীয় আয় নির্ণয় করো। তার মানে সঞ্চয় রেখা আর বিনিয়োগ রেখার ভিত্তিতে চিত্রের সাহায্যে ভারসাম্য জাতীয় আয় নির্ণয় করো। এই বোঝা গেছে? পারা যাবে না? এখান থেকে যা কোশ্চিন আসবে পারবে না? কোনটা কোনটা বলো? 17 কি হিসেবে বলো? আবার বললে ভালো হবে। আচ্ছা, 17 3 নাম্বার, তাই না? তোমরা যখন 17 কি কি দেওয়া আছে বলো? সি দেওয়া আছে, তাই না? কত? 60 প্লাস 0.7y। আচ্ছা, আই কত দেওয়া আছে? আই হলো 150, জি কত দেওয়া আছে? 90। আর কি কিছু দেওয়া আছে? তো বলছে সামগ্রিক চাহিদা এবং সামগ্রিক যোগান রেখা, সামগ্রিক চাহিদা রেখা অঙ্কন করে ভারসাম্য জাতীয় আয় নির্ণয় করো। তো তোমাকে এখানে বলে নাই সামগ্রিক যোগান রেখা সহ, তাহলে শুধুমাত্র সামগ্রিক চাহিদা রেখা দ্বারা কখনোই ভারসাম্য জাতীয় আয় নির্ণয় করা যায় না। তার মানে কি? অবশ্যই সামগ্রিক যোগান রেখা লাগবে। এটা তোমাকে নিজেকে আঁকতে হবে, কারণ সামগ্রিক চাহিদা রেখার সাহায্যে আঁকতে হবে বা সামগ্রিক চাহিদা রেখার সাহায্যে নির্ণয় করতে বলছে। এখন তোমাকে যদি বলে যে শুধু সঞ্চয় রেখার সাহায্যে জাতীয় আয় নির্ণয় করো, তাহলে কি শুধু সঞ্চয় রেখার সাহায্যে জাতীয় আয় নির্ণয় করা যায়? তার সাথে কি বিনিয়োগ রেখা অবশ্যই আঁকতে হবে, সেটা বলা না থাকলেও আঁকতে হবে। তাহলে এখান থেকে আমরা প্রথমে কি করব? প্রথমে ভারসাম্য জাতীয় আয় নির্ণয় করব। কিভাবে? y c plus i plus g দ্বারা। তাহলে কত হবে? c হলো 0.7y, i 150, g হলো 90। তাহলে 9 4 15 150 300, তাহলে 300 প্লাস 0.7y। এই যে এটাই হলো কি রেখা? সামগ্রিক চাহিদা রেখা, বা এটাই হলো সামগ্রিক চাহিদা সমীকরণ। তাহলে এখন আমরা কি করব? এখান থেকে জাতীয় আয় যেভাবে নির্ণয় করা যায় সেভাবে নির্ণয় করে ফেলব। তাহলে এই যে 0.7y টাকে এই পাশে নিয়ে আসলাম, এই পাশে 300 থাকলো, তাহলে এখানে কি হবে? 0.3y।
300, তাহলে y সমান সমান কত হবে 300 বাই 0.3, অতএব y সমান সমান কত হবে 1000। এই 1000 হলো ভারসাম্য জাতীয়। ঠিক আছে, বুঝছো কিনা বলো? আচ্ছা, তাহলে এখন আমাকে কি করতে হবে, এই যে সামগ্রিক যোগান রেখা আঁকবো, এই যে এটা 45 ডিগ্রি হবে, ঠিক মাঝখান বরাবর। এরপরে সামগ্রিক চাহিদা রেখা, চোখ বন্ধ করে এঁকে দিব। এই যে এটাই হলো সামগ্রিক চাহিদা রেখা। তো কোনটা লিখবো, এই যে এই জায়গায় এই সমীকরণটা লিখে দিব, অর্থাৎ 300 প্লাস 0.7 y, আর এই জায়গায় লিখবো সেই 300 সংখ্যাটা, কারণ আয় যদি শূন্য হয় তাহলে 300 থেকে উৎপত্তি হবে। তাহলে এটা হবে ভারসাম্য বিন্দু। ভারসাম্য জাতীয় কত পাইছি, এই যে এটা এখানে বসাই দিব, শেষ x y, এদিকে হলো ad আর as, এদিকে হলো ভারসাম্য জাতীয় আয় সামগ্রিক আয়। এই তো দেন বর্ণনা করব, বুঝতে পারছো? আচ্ছা, এবার বলছে যদি বিনিয়োগ 50 টাকা হ্রাস পায়, সরকারি ব্যয় যদি 50 টাকা বৃদ্ধি পায়, তাহলে বিনিয়োগ 50 টাকা হ্রাস করো, তাহলে বিয়োগ করে কত হবে, বিনিয়োগ 100, সরকারি ব্যয় 50 টাকা বাড়াও, তাহলে কত হবে 140। তাহলে এখন বসাও, এটা 100, এটা 140, 100 আর 100 200, আর এটা কত হবে, হ্যাঁ ভুল করতেছি, বিনিয়োগ 50 হ্রাস, সরকারি ব্যয় 50 বৃদ্ধি, তাহলে এটা হবে 140, তাহলে 200 200 100 300, তার মানে এটাই সমীকরণ হবে। তাহলে দেখো তো সমীকরণটা কি কোনো পরিবর্তন হলো, জাতীয় আয়ের কি কোনো পরিবর্তন হবে, হবে না। এটাই চিত্র হবে, এটাই ভারসাম্য হবে, অর্থাৎ ভারসাম্য জাতীয় আয় এটাই থাকবে। তার মানে কি, একই ভাবে আবার সব ব্যাখ্যা করব, ব্যাখ্যা করে লিখবো জাতীয় আয়ের কোনো পরিবর্তন হয় না। কেন হয় না, কারণ বিনিয়োগ 50 টাকা কমছে, সেই সাথে সরকারি ব্যয় 50 টাকা বাড়ছে, এইটা তো মাইনাস হবে আর এটা প্লাস হবে, তাহলে কি আসলে যোগফল কি হবে, যোগফল শূন্যই হবে। সরকারি ব্যয় বাড়ার জন্য যতটুকু জাতীয় আয় বাড়ার কথা, বিনিয়োগ কমে যাওয়ার জন্য ঠিক ততটুকুই জাতীয় আয় কমে যায়, এজন্য সমষ্টি কি শূন্য, অর্থাৎ জাতীয় আয় অপরিবর্তিত থাকবে। এটা তো চিত্র ব্যাখ্যা করতে হবে এই চিত্র কোণাঙ্গয় না। হ্যাঁ, এখন যেহেতু 4 নম্বর, তোমাকে তো 2 লাইনে শেষ করে দিলে হবে, এখানে শেষ করে দিলে হবে। 4 নম্বর পাওয়ার জন্য একটু খাটুনি করতে হবে না, বেশি নম্বর পাইতে হবে না। তখন তো এক্সামিনার 3 দিয়ে রাখলো, তখন তুমি কি করবে, মনে করলো যে চিত্রটা দেওয়া দরকার ছিল, চিত্র তুমি দাও না, এক্সামিনার খুশি হলো না, তোমাকে 3 দিল, তুমি কিছু বলতে পারবা, বলতে পারবো না। এই জন্য সর্বোচ্চ যতটুকু এক্সপ্লেন করা যায় নির্দিষ্ট সময়ের মধ্যে, সেই সময়টা তার জন্য বরাদ্দ রেখেই লিখবা, যতটুকু বেশি পাবা। আচ্ছা, এখন মনে করো তুমি এখানেই রেখে দিলা, চিত্র আঁকলা না, আর একজন স্টুডেন্ট চিত্র সহ আঁকলো, এখন ওই খাতাটা কি কম্পেয়ার করবে না এক্সামিনার? তোমাকেও যদি 4 দেয়, ওকেও 4 দিবে, কেমন হলো না? তাহলে তোমার নম্বরটা অবশ্যই কমে যাবে তখন, কারণ ও তো বেশি লিখছে, চিত্র সহ বর্ণনা করছে, তাহলে ও এত ভালো লিখে ও তাহলে তোমার থেকে বেশি পাবে না কেন? তখন নম্বর তোমার কমাই দিবে, ওকে বেশি দিবে, ওকে 4 দিবে, তোমাকে তখন 3 দিবে। তো এই জন্য তুমি নির্দিষ্ট সময়ের মধ্যে প্রত্যেকটা প্রশ্নের জন্য সময় বরাদ্দ, কত মিনিট, 21 থেকে 22 মিনিট এর মধ্যে। তো এই প্রতিটা প্রশ্ন 21 থেকে 22 মিনিটের মধ্যে লিখে শেষ করার চেষ্টা করবা। এই জন্য যেটাকে যতটুকু সময় দিয়ে লেখা যায় ততটুকুই সময় দিবা, দিয়ে লেখার চেষ্টা করবো, মানে এক্সপ্লেনটা তোমার যত বড় করা যায়, তবে নির্দিষ্ট সময়ের মধ্যে। আবার বেশি সময় নিয়ে বেশি এক্সপ্লেন করে লাভ নাই, তোমাকে আবার 7টা প্রশ্ন লিখতে হবে, তার মানে নির্দিষ্ট সময়ের মধ্যেই তোমাকে শেষ করতে হবে, এর মধ্যে যতটুকু বেশি লেখা যায়। তাহলে এই অধ্যায় শেষ। হ্যাঁ বলো। ম্যাথে তো ফার্স্ট পেপারে এগুলো আড়াই ঘন্টা ফার্স্ট পেপারে হ্যাঁ খুবই দ্রুত অ্যানসার হয়ে যাবে। হ্যাঁ, সেকেন্ড পেপারও হবে। সেকেন্ড পেপারে প্রশ্ন সিলেকশনের একটা বিষয় আছে। সেকেন্ড পেপারে তুমি প্রশ্ন সিলেক্ট করতে পারলে তুমি তোমার হচ্ছে সময়ের আগে অ্যানসার করতে পারবা। আর যদি প্রশ্ন সিলেক্ট করতে না পারো, হ্যাঁ ভুল প্রশ্ন সিলেক্ট করো, হ্যাঁ সহজ মনে করে, তাহলে লিখতেই থাকবা কিন্তু শেষ হবে না, আবার লিখে শেষ করবা কিন্তু নম্বর কম পাবা। অর্থাৎ যত ব্যাখ্যামূলক প্রশ্ন 4-এ তোমাকে 3 দিয়ে দিবে, ব্যাখ্যাটা তার কাছে পছন্দনীয় না হলে। হ্যাঁ, 3-এ তোমাকে 2 দিয়ে দিবে যদি তার কাছে মনে হয়, যদি সে সন্তুষ্ট না হয় এক্সামিনার, তো তখন তোমাকে 4-এ 3 দিবে আর 3-এ 2 দিয়ে দিবে, তোমার 8 নম্বর পাইলে। এখন কিছু প্রশ্ন আছে ওখানে, যেমন তুমি যে জনসংখ্যার কোশ্চেনটাকে অ্যানসার করো, জনসংখ্যা থেকে 2টা থাকে, সেই জনসংখ্যার 2টা প্রশ্ন যদি সিলেক্ট করো,
তারপরে তোমার হলো যে মুদ্রাস্ফীতি থেকে 2টা থাকে, সেই মুদ্রাস্ফীতির প্রশ্নটা যদি সিলেক্ট করো তাহলে এখানে 4টা হয়ে গেল। জনসংখ্যায় মেধ আছে না অল্প? হ্যাঁ হ্যাঁ অল্প, সেটা হলো যে তোমার কাম্য জনসংখ্যা তত্ত্ব আর মেলথাসের জনসংখ্যা তত্ত্ব আর হলো তোমার সিডিআর মানে হলো যে স্থূল জন্মহার, স্থূল মৃত্যুর হার, জনসংখ্যা বৃদ্ধির হার, জনসংখ্যার ঘনত্ব, এগুলো আর কি। তো এই প্রশ্নগুলো যখন বাছাই করবা অ্যান্সারও আগে হবে, সহজে হবে, সময়ও কম লাগবে এবং ফুল নম্বর পাবা। মুদ্রাস্ফীতির প্রশ্নগুলো অ্যান্সার করবা, ফুল নম্বর পাবা। তারপরে আন্তর্জাতিক বাণিজ্যের প্রশ্ন অ্যান্সার করবা, ফুল নম্বর পাবা। সরকারি অর্থব্যবস্থার প্রশ্ন অ্যান্সার করবা, ফুল নম্বর পাবা। বা কৃষি আর শিল্পের প্রশ্নের অ্যান্সার করবা, কম নম্বর পাবা। তো কৃষির কি থাকে, এই যে তোমার জীবন নির্বাহী খামার, বাণিজ্যিক খামার, তারপর কৃষি পণ্য বিপণনের সমস্যা, কৃষি ঋণ, এই প্রশ্নগুলো যখন অ্যান্সার করবা, এই প্রশ্নগুলো অ্যান্সার করতে গেলে নম্বর একটু কম পাবা। আর মুদ্রাস্ফীতি, জনসংখ্যা, আন্তর্জাতিক বাণিজ্য আর সরকারি অর্থব্যবস্থা, এই 4টা অধ্যায় প্রশ্ন অ্যান্সার করবা, তাহলে নম্বর ভালো পাবা। কৃষি শিল্প থেকে অ্যান্সার করলে নম্বর একটু কমায় দেয়, কারণ এগুলো আসলে ব্যাখ্যা করে শেষ করা যায় না। তোমাকে আসছে কুটির শিল্পের গুরুত্ব বর্ণনা করো, তৈরি পোশাক শিল্পের গুরুত্ব বর্ণনা করো, আসছে আমদানি বিকল্পন শিল্পের গুরুত্ব বর্ণনা করো, তাহলে তুমি কি এটা লিখে শেষ করতে পারবা? আর এটার উপর তো রচনা লেখা যাবে, এটা লিখে শেষ করতে পারবা না, অল্প লিখে এক্সামিনারকে খুশি করতে পারবা না। এই জন্য ও চাইলে তোমাকে 3ই দিবে, তখন 4 দিতেই চাইবে না। কারণ এই 21 মিনিটের মধ্যে এই শিল্পের প্রশ্নগুলো আসলে ব্যাখ্যা করা তো সহজ না, কারণ এগুলো তো অনেক বেশি লিখতে হয়। তো এই জাতীয় প্রশ্ন সিলেক্ট করবা, অ্যান্সার করবা ঠিকই, নম্বর একটু কম পাবা। আর ভালো প্রশ্ন সিলেক্ট করবা, অ্যান্সার করবা, অল্প সময়ের মধ্যে অ্যান্সার করতে পারবা, কম লিখে অ্যান্সার করতে পারবা, নম্বর ভালো পাবা। এই জন্য প্রশ্ন সিলেকশন একটা মানে কঠিন কাজ। যে প্রশ্ন ভালো সিলেক্ট করতে পারে ও খুব ভালো নম্বর পায়, আর যে প্রশ্ন সিলেক্ট করতে পারলো না, এরকম প্রশ্ন সিলেক্ট করলো, ও লিখে আসলো ঠিকই কিন্তু একটু একটু করে নম্বর কমে যায়। তো এই জন্য পরীক্ষা যখন দিবে তখন অবশ্যই প্রশ্ন সিলেকশনের ক্ষেত্রে মনোযোগ রাখবে যে আমাকে কম সময়ের মধ্যে ভালো অ্যান্সার করতে হবে এবং ভালো নম্বর পাইতে হবে, এরকম প্রশ্নগুলো সিলেক্ট করবে। এর জন্য 2-4 মিনিট সময় নষ্ট করে অবশ্যই প্রশ্নটা আগে করবে, তাহলে অবশ্যই ভালো নম্বর পাবে।